নমস্কার সবাইকে। আজকে আমাদের কালার্স অফ রেইনবোর চতুর্থ দিন। অলরেডি 3 দিন আমরা দারুণ আমাদের গেস্টদের সঙ্গে আলাপচারিতায় ছিলাম এবং আজকে আমাদের চতুর্থ দিনে আমাদের সঙ্গে প্রত্যেক দিনকার মতো একজন ইউনিক গেস্ট আছেন। সঙ্গে ইউনিক আমার এখনো মনে হয় আমাকে একজন মেসেজ করে বলেছিল যে যখনই গেস্টের নাম আমি পাবলিশ করি পোস্টারে তখন বলা হয়েছিল যে ইউনিক থিঙ্কারও এই জিনিসটা পাবলিশ করার জন্য এই গেস্টের সঙ্গে। যাই হোক, আমি বেশি দেরি করব না, আমি সরাসরি আমাদের স্ক্রিনে তথা আমার গেস্টকে অনুরোধ করবো আমাদের স্ক্রিনে আসার জন্য। আমি নিয়ে আসতে পারবো, তো আমাদের স্ক্রিনে আনছি আমাদের আজকের গেস্ট। নমস্কার, সান্নিধ্য দাস আমাদের সঙ্গে রয়েছে, রাজ্যের তরুণ তুর্কি ফিল্ম মেকার, এনআইটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েট। তার সঙ্গে তুমি যখন তোমার পোস্টার আমি রিলিজ করি তখন একজন আমাকে বলা হয়েছিল ইউনিক থিঙ্কার তোমাকে লেখার জন্য তোমার পোস্টারে। ইউনিক থিঙ্কার আমি বলছি তোমাকে, সেই সঙ্গে তার সঙ্গে তুমি খুব অ্যাক্টিভলি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছো, স্পেশালি এলজিবিটি কমিউনিটি ইন ত্রিপুরা। ত্রিপুরাতে এলজিবিটি কমিউনিটির জন্য অলরেডি যারা আমাদের সঙ্গে গেস্ট ছিল তাদেরকে অনেকেই তুমি চেনো, অনেকেই তোমাকে চেনে। তার সঙ্গে যারা আসবে তাদের সঙ্গেও তোমার হয়তো বা পরিচয় আছে বা পরিচয় থাকবে। তো প্রথমত যতটুকু আমি ইন্ট্রোডাকশন দিলাম আশা করি সব ঠিকঠাক, কোনো ভুল নেই, যদি ভুল না হয়। আমি বলতে ভুলে গেছি সঞ্জীব, তোমারই এফর্ট, এতদিন ধরে তুমি একদম মানে এতটা পরিশ্রম করে যে ইনিশিয়েটিভটা হাতে তুলে নিয়েছো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। চলছে, চলার মতো। আমি জানি না, এটা সম্পর্কেও আমরা পরে কথা বলবো। প্রথমত আমরা সরাসরি আগে এই ডিসকাশনে চলে যাব, দেন তারপর আমরা এই আমাদের ইনিশিয়েটিভ নিয়ে তোমার কি ধারণা সেটা একদম সর্বশেষ প্রশ্নে জিজ্ঞেস করব। তো প্রথমত স্বাগতম আমাদের যোজক নিবেদিত, বা যোজকের থেকে আমরা যেই কালার্স অফ রেইনবো এই একটা অনলাইন সেশনের শুরু করলাম, যেটা স্পেশালি এলজিবিটি কিউ কমিউনিটি এবং এটার উপর অ্যাওয়ারনেস বেসড একটা প্রোগ্রাম। তো সেই অনুষ্ঠানের আজকে চতুর্থ দিন, তুমি চতুর্থ গেস্ট এবং তুমি একদম সব জায়গার মাঝখানের গেস্ট। আমি যখন রেডি করছিলাম তুমি আমাকে অনেক হেল্প করেছিলে, আর আজকে আমরা যখন এটা টেলিকাস্ট করছি সেখানে এজ এ গেস্ট হিসাবে তুমি আছো। তোমাকে তাই সবগুলো গেস্টের মাঝখানে রাখলাম। তুমি সবার সঙ্গে কন্ট্যাক্ট করতে অনেকটা হেল্প করেছিলে, এন্ড আমার বাইরে তুমি একজন প্রমিনেন্ট হেল্পার আমি বলবো এই সম্পূর্ণ অনুষ্ঠানটার জন্য। তাই একদম মাঝখানের দিন, চতুর্থ দিন, তোমার এইদিকে 3 দিন এইদিকে 3 দিন, তো এই দিনে তুমি আমাদের সঙ্গে আছো, সেটার অনেক মাহাত্ম্য আছে। ছোট ছোট বিষয়ে ইউনিকনেস খোঁজার চেষ্টায় আমরা থাকি। তো আশা করি যতটুকু তোমার ইনফরমেশন। হ্যাঁ, আমি ভুলে গেছিলাম তুমি একজন আই থিঙ্ক মাইথোলজিস্ট, আমি যদি ভুল না হই। মাইথোলজি নিয়ে তোমার অনেকটাই ভালো জ্ঞান রয়েছে, তো যদি ভুল না হই তুমি সেখানেও রয়েছো। তো ইন্ট্রোডাকশনে আমার কোনো আশা করি কম আমি বলিনি, যদি বলে থাকি তুমি আরো কিছু অ্যাড করে নিতে পারো। না না না, থ্যাংক ইউ দ্যাটস এনাফ। তো আমি সব গেস্টকেই এই প্রথম প্রশ্ন একটা দিয়ে শুরু করেছি এবং তারপর আমরা অন্যান্য প্রশ্নে যাই। যেমন আজকে তোমার সঙ্গে কথা বলবো স্বল্প সংখ্যায় মাইথোলজি নিয়ে, ত্রিপুরায় ফিল্ম মেকিং নিয়ে, ফিল্ম মেকিং এ বা ফিল্মে এলজিবিটি কিউ নিয়ে অ্যাওয়ারনেস কি করে করা যায় বা অন্যান্য বিষয়ে কি করে সমাজকে অ্যাওয়ার করা যায় ফিল্মের মাধ্যমে বা ভিডিওস বা চিত্রকলার মাধ্যমে। তো সেখানে প্রথমে শুরু করি যেই প্রশ্নটা আমি সকল গেস্টকে করেছি, এলজিবিটি কিউ নিয়ে তোমার স্বল্প যেই কথায় এলজিবিটি কিউ কমিউনিটি বা প্রেফারেন্স যেটা বলবে তুমি স্বল্প কথায় বলতে পারো। দ্য মাইক ইজ ইয়ার্স। এলজিবিটি কিউ কমিউনিটি, আমরা এলজিবিটি কিউ টার্মটা একটা সংকলিত টার্ম, কিন্তু আমি যদি এখন খুব বেসিক ভাবে বলতে যাই, তাহলে আমি যে শিক্ষায় বড় হয়েছি বা আমি যে সংস্কৃতিতে বড় হয়েছি সেখানে বিশেষভাবে এই টার্মটার হয়তো দরকার হয় না। আমরা খুব ছোটবেলা থেকেই আমরা আমাদের যে ইতিকথা বা আমাদের বিভিন্ন রকম ফোক টেলসে পুরুষ পুরুষ চরিত্রদের ক্রস ড্রেসিং করতে দেখেছি। আমরা নারী চরিত্রদের পুরুষালী যে তথাকথিত সোসাইটাল যে রেসপন্সিবিলিটি গুলো আছে ওগুলো নিতে দেখেছি। তো আলাদা করে এলজিবিটি কিউ টার্মটা এই পুরো বিষয়টাকে একটা মান্যতা দেয়। এর বাইরে এই টার্মটা খুব একটা মানে খাবো না মাথায় দেবো টাইপের কোনো টার্ম না। তো
সারা পৃথিবীতে যেভাবে স্ট্রাগল চলে এসেছে, যেমন আমরা খুব মানে খুব বিশদে বলতে গেলে এখন সবাই বলবে আমি একটা খুব সেন্সিটিভ টপিক নিয়ে বলছি, বাট পেট্রিয়ার্কি যে পুরুষতন্ত্র একটা, ডেফিনেটলি এটা আমি বলছি না যে পুরুষতন্ত্রের কোনো ভূমিকা নেই পৃথিবীর ইতিহাসে, বিরাট ভূমিকা আছে, পজিটিভ নেগেটিভ অনেক সাইডই আছে, কিন্তু পুরুষতন্ত্রের জন্য ফেমিনিজম এর দরকার হয়েছে এসে, মডার্ন মডার্ন যে সিভিলাইজেশন আছে আমাদের ফেমিনিজমের দরকার হয়েছে, তেমনি আমাদের এলজিবিটি কিউ কমিউনিটির আপরাইজের দরকার হয়েছে। কারণ যে আদি পুরুষ বা তথাকথিত তথাকথিত তোমার যারা গতে বাঁধা সোসাইটির ইয়ের মধ্যে পড়ছে না, ওদেরকে নিয়ে ওদেরকে একছত্র করে যে ইনিশিয়েটিভটা, সেটা এলজিবিটি কিউ তোমার মুভমেন্ট। এখন কমিউনিটি শব্দটা খুব ইম্পর্টেন্ট এখানে, কমিউনিটি শব্দটা একটা রেপ্রেজেন্টেশন হিসেবে ভীষণ ইম্পর্টেন্ট একটা শব্দ। কারণ এই কমিউনিটির কোনো রেপ্রেজেন্টেশন একটা পয়েন্ট অফ টাইমে ছিল না, আন্তর্জাতিক স্তরে কোনো রেপ্রেজেন্টেশন ছিল না। রেপ্রেজেন্টেশন এবং ভিজিবিলিটি, হ্যাঁ, এই দুটো জিনিসের জন্য এই কমিউনিটি শব্দটা যথেষ্ট মাহাত্ম্য রাখে। কারণ যদি একটা কালেকটিভ আইডেন্টিটি না থাকে তাহলে বিদ্রোহ হবে কি করে, আর যদি বিদ্রোহ না হয় তাহলে পরিবর্তন আসবে না। তো সেই সূত্রে সারা পৃথিবীতে যে একটা ঝড় উঠেছে, তোমার স্টিভ হার্ভি থেকে আরম্ভ করে বিভিন্ন যারা তোমার কি বলবো রিপ্রেজেন্টেটিভস বা অ্যাক্টিভিস্টরা পৃথিবীর ইতিহাসে বিভিন্ন ভাবে নিজেদেরকে পরিচিত করেছেন এবং যুদ্ধ চালিয়ে গেছেন, সেটা এই একটা টার্মের আন্ডারই হয়েছে, দ্য এলজিবিটি কিউ কমিউনিটি। তো আমি মনে করি যে আমাদের অ্যাওয়্যার হওয়া দরকার একদম খুব কম বয়স থেকেই। এটা কোনো অ্যাডাল্ট টার্ম না, এটার মধ্যে কোনো প্রোফ্যানিটি নেই, শব্দটা কোনো কোনো দৃষ্টিকটু শ্রুতিকটু শব্দ না, দৃষ্টিকটু কোনো বিষয় নেই এটার মধ্যে। এটা একটা একটা দুটো মানুষের ভালোবাসাকে রিপ্রেজেন্ট করছে পুরো টার্মটাতে। তো আমার মনে হয় একদম শিশু বয়স থেকেই বাচ্চাদের যদি এই টার্মটার সাথে ফ্যামিলিয়ার করা যায়, ওদেরকে যদি বোঝানো যায় যে ডিফারেন্ট সেক্সুয়ালিটিস এক্সিস্ট করে, তাহলে হয়তো জিনিসটা নিয়ে যতটা ট্যাবু আছে ততটা হয়তো ভবিষ্যতে থাকবে। আলটিমেটলি এটা এলজিবিটিকিউ নিয়ে তোমার ধারণা এবং যেটা তুমি বললে এখন আমাদের কাছে। দ্বিতীয়ত যদি কথা বলি, তুমি প্রেফারেন্সটাকে বিলিভ করো নাকি কমিউনিটিকে? তুমি যেটা বললে কমিউনিটি নিয়ে বললে যে কালেকটিভ ওয়েতে যদি আমরা প্রেজেন্ট করি তো সেখানে আমার কমিউনিটি শব্দটাকে ব্যবহার করতে হবে, কিন্তু প্রেফারেন্সটাকে কি তুমি ব্যবহার করবে? মানে কারণ কমিউনিটি প্রেফারেন্স আই ডোন্ট নো, এই দুটোর মধ্যে কোনটাকে বেছে নেবে? প্রেফারেন্স ওয়ার্ডটা আমি জানি না, এটা খুব খুব একটা কন্ট্রোভার্সিয়াল টার্ম যদি আমি অনেস্টলি বলি। কারণ প্রেফারেন্স শব্দটা লিটারালি এটার মিনিংটা একটা মানে চয়েস শব্দটা এসে পড়ে, চয়েস কনসেপ্টটা এসে পড়ে, যে হয়তো এই কমিউনিটির মানুষরা যারা আছেন তারা হয়তো এরকম বাই চয়েস, রাইট? তো এখানে কোনো চয়েসের প্রশ্ন নেই, কারণ কেউ যদি আহ সৃষ্টিকর্তার খেয়ালে যদি কোনো মানুষ একভাবে সৃষ্টি হয়ে থাকে, তবে তার মধ্যে কোনো পার্টিকুলার চয়েসের ব্যাপার হয়তো মানে খুব সচরাচর ভাবে উঠে আসছে না। তো ডেফিনেটলি আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্ন চয়েসেস করতে হয়, আমাদের বিভিন্ন ডিসিশনে আসতে হয়, এবং প্রেফারেন্স আমাদের ইন্ডিভিজুয়ালিটি এবং ক্যারেক্টারের উপর একটা বিরাট ভূমিকা প্লে করছে। কিন্তু কমিউনিটির ক্ষেত্রে আমি মনে করি না যে খুব একটা অপশন থাকে। যারা আহ, যারা ট্রান্স মানে ফর এক্সাম্পল এই কমিউনিটি এলজিবিটি কিউ কমিউনিটির মধ্যে টি লেটারটা যেটা আছে, ওটা রিপ্রেজেন্ট করে ট্রান্সজেন্ডারদের। তো এখন যদি কোনো পুরুষ জন্ম নিয়ে মনে করে থাকেন, একটা পয়েন্ট অফ টাইমের পর রিয়েলাইজ করে থাকেন যে ভুল শরীরে আছেন, তো সেটা ডেফিনেটলি প্রেফারেন্সের ব্যাপার না, সেটা তার সে ডিজাইনড দ্যাট ওয়ে, দ্যাট পার্সন ইজ ডিজাইনড দ্যাট ওয়ে, রাইট? তো ইয়া আই উড প্রেফার কি মানুষ যাতে একটু সচেতন হয়ে কমিউনিটি শব্দটাকে একটা পজিটিভ ওয়ার্ড হিসেবে ইউজ করতে শেখে। আলটিমেটলি প্রেফারেন্স কমিউনিটি দুটো আলাদা আলাদা শব্দ, এবং দুটো শব্দের মধ্যে যেন যে যেটাই ব্যবহার করুক না কেন স্পেশালি যেন ভেবে চিনতে এবং মানে যুক্তি সাপেক্ষ হিসাবে ব্যবহার করা। ঠিক। তাহলে এবার আমরা মেইন ইন্টারভিউ সেশন প্রশ্ন উত্তর পর্বে যাই। প্রশ্ন উত্তর পর্বে তুমি তো অ্যাজ এ ফিল্ম মেকার হিসেবে অনেকদিন কাজ করছো,
ত্রিপুরার মাটিতে। অ্যান্ড তুমি আমাদের যারা যারা ইউথ রয়েছে তাদের জন্য মানে কি বলা চলে, একজন আহ, আমাদের ইয়াংস্টার যে অলরেডি ফিল্মে কাজ করছে, ফিল্ম বানাচ্ছে বা বানানোর চেষ্টা চলছে আরো বেশি করে। তো সেই জায়গার মধ্যে কবে থেকে এই যাত্রা শুরু, বা কবে থেকে তোমার এই ফিল্মের লাইনে আসা, ফিল্ম বানানো বা এইসব আসল বিষয় রয়েছে, কবে থেকে তোমার যাত্রা শুরু? 2012-13 মানে 2010 এর মানে প্রথম ভাগে, ওই দশকের প্রথম ভাগে আমি প্রথম ফিল্মে যে লেখা হয়, যে স্ক্রিন রাইটিং, তার সাথে আমি পরিচিত হই। এবং তখন থেকে বিভিন্ন সেশনস এবং বিভিন্ন ওয়ার্কশপস এর মাধ্যমে প্রথমবার ইন্ট্রোডিউসড হই টুয়ার্ডস দ্য কনসেপ্ট অফ কমপ্লিকেসি অফ ফিল্ম মেকিং। কারণ আগে মনে হতো ফিল্ম মেকিং খুব একটা মানে ফিল্মে দেখছি খুব নায়ক নায়িকা নাচ গান করছে, তো হয়তো জিনিসটা বানাতেও ততটাই মানে অ্যাট এভরি পয়েন্ট অফ টাইম নিশ্চয়ই জিনিসটা ততটুকুই বিনোদনমূলক। হয়তো যারা সেটে কাজ করছে সবাই খুব সারাক্ষণ কোনো স্ট্রেস ছাড়া মানে ঝাড়া হাত পা হয়ে সেরে শুটিং গুলো হয়। কিন্তু প্রথমবার 2000 আই থিঙ্ক 2013 এর সেকেন্ড হাফে ফার্স্ট টাইম একটা ডিটেল স্ক্রিন প্লে সেশনে পার্টিসিপেট করি, এবং ওখানে ভালোভাবে বিশদভাবে জানতে পারি যে কতটুকু কমপ্লিকেটেড জিনিসটা, কতটুকু কমপ্লেক্সিটি জিনিসটার মধ্যে রয়েছে। তো ওখান থেকে জার্নি শুরু। আর তারপর ভালো সিনেমার একটা কন্ট্রিবিউশন তো থাকেই। যখন বেড়ে উঠছিলাম, ফ্যামিলি ফ্যামিলির মধ্যে একটা, আমার ফ্যামিলিতে একটা ব্যাপার রয়েছে যে সবাই খুব সংস্কৃতিমুখী। তো তখন থেকে একটা ভালো সিনেমা দেখার প্রতি ইন্সপিরেশন বা এনকারেজমেন্ট সবসময় ছিল। আহ সত্যজিৎ রায়ের মুভি দেখে বড় হয়েছি, ঋত্বিক ঘটকের মুভি দেখে বড় হয়েছি, সেগুলো একটা পার্ট প্লে করে। আর ইন দ্য লেটার ইয়ার্স আনন্দ গান্ধী খুব ইন্সপায়ার করেছে। তো ওখান থেকে একটা ড্রয়িং অবশ্যই আছে। ঋতুপর্ণ ঘোষ কোশ্চেন মার্ক। ঋতুপর্ণ ঘোষ একজন মানে কি বলবো, মানে আমাদের এই আমি আই ওয়াজ বর্ন ইন দ্য লেট 90s। তো তখন ওনার শুরু হয়, তখন ওনার জার্নি শুরু হয়। আর আমি 1992 যতটা, এন্ড 3 আই থিংক, আমি যতটুকু মনে আছে 92। হ্যাঁ, 19 এপ্রিল না, হীরের আংটি দিয়ে প্রবাবলি হীরের শুরু আংটি, হ্যাঁ হয়েছিল। হ্যাঁ। হীরের আংটি দিয়ে। তো কল্পনা সেনের 90s। ভাগ ধরে তারপর আসা। হ্যাঁ। আর ঋতুপর্ণ ঘোষের মানে বেসিক উত্থান শুরু হয় যখন বলিউডের অভিনেত্রীরা লেট 90s এ ওনার সাথে কাজ করতে মানে আগ্রহী হয়ে আসেন, বিশেষ করে কিরণ খেরের বাড়িওয়ালি। তো ওই রকম একজন দৃষ্টান্তমূলক ফিল্ম মেকারের কাজ দেখে বড় হওয়া। আর ঋতুপর্ণ ঘোষ নিজে একজন কমিউনিটি মেম্বার ছিলেন। উনি এলজিবিটি কিউ কমিউনিটিকে একটু অন্যভাবেই রেপ্রেজেন্ট করেছেন, কখনোই নিজেকে আলাদা ভাবে বা কোনো ভনিতা করেননি নিজেকে নিয়ে। চিরকাল যেরকম ছিলেন সেভাবেই নিজেকে রেপ্রেজেন্ট করেছেন। আহ সেই ব্যাপারটা ভীষণ বোল্ড। কারণ যখন বড় হচ্ছিলাম তখন ঋতুপর্ণ ঘোষের নামটার সাথে, একই নামের সাথে গর্ব এবং শ্লেষা দুটো জিনিসই জড়িত ছিল। কিছু সংখ্যক মানুষ ওনাকে খুব রেসপেক্টেড চোখে দেখতেন, আবার আমার পিয়ার্সদের থেকে, আমার সমবয়সীদের থেকে ওনাকে নিয়ে অনেক কটূক্তি শুনেছি। তো সেগুলো খুব সচরাচর ভাবেই করা হতো, এবং তার মধ্যে কোনো ইসে ছিল না, কি বলবো এটাকে, মানে এমন না যে কোনো পক্ষই লুকিয়ে চুরিয়ে করছে ব্যাপারটাকে। যারা প্রশংসা করছে ওপেনলি করছে, যারা নিন্দে করছে ওরা ওপেনলি করছে। তো এরকম একটা পোলারাইজ পার্সোনালিটিকে দেখে বড় হওয়া, এবং ওনার থেকে মেলোড্রামার আন্ডারস্ট্যান্ডিং, উনি যা ফিল্ম বানিয়েছেন সবগুলোর মধ্যে মেলোড্রামা জনারটাকে উনি খুব ভ্যালু দিতেন। তো আহ সেই থেকে একটা মানে ইন্সপিরেশন ড্র করা অবশ্যই। তো এই আমি যদি তোমাকে এখন বলি যে ফিল্ম এবং তার সঙ্গে আহ, এই ফিল্মের কন্ট্রিবিউশন টু দা সোসাইটি বা সোসাইটির চেঞ্জে ফিল্মের কি কন্ট্রিবিউশন রয়েছে, ফিল্ম ভিডিও বা এই যে চলচ্চিত্র যেটাকে বলছি, যে চিত্রগুলো আমরা প্রতিনিয়ত দেখছি, তো সেখানে তুমি কি বলবে যে এই ভিজুয়াল আর্ট বা এই যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিভাবে সোসাইটিকে চেঞ্জ করতে সাহায্য করে, কিংবা সোসাইটির চেঞ্জে একটা বা সোসাইটিতে একটা ইম্প্যাক্ট ফেলাচ্ছে, যে সেই জায়গায় তোমার কি মতামত থাকবে যে ফিল্ম কিরকম ভাবে সোসাইটিকে চেঞ্জ করছে? আমরা যখন মানে ছোটবেলায় আমরা সলমান খানের মুভি দেখতাম, আর সলমান খান একটা টাওয়েল নিয়ে দু পায়ের মাঝখান দিয়ে টাওয়েলটাকে একটা জেস্টার করে ডান্স করতো। তো আমি দেখেছি অনেকেই সেটা কপি করেছে। অনেক এখন অব্দি মানে সলমান খানের কোনো ডান্স বললেই একটা টাওয়েল নিয়ে কেউ এই
অবস্কিওর জেস্টারটা শুরু করে দেয়। তো শুধুমাত্র সলমান খান না, আমরা দেখেছি আমিষা পটেল ফ্রক্স ফ্রম কাহো না প্যার হ্যায়, মাধুরী দীক্ষিতের যে পনি টেলের ব্যাপারটা ছিল, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইন্ডিকেটিভ অফ হাউ স্ট্রং ফিল্ম ইজ অ্যাজ এ মিডিয়াম টু ইনফ্লুয়েন্স ইয়াং পিপল। তো ছেলেবেলার থেকে ফিল্মের প্রতি একটা ফ্যাসিনেশন আমাদের ইন্ডিয়ানদের, এবং স্টারডম, যদি স্টাররা জিনিসটা করেছে তার মানে জিনিসটা একটা মানে কিছু হবেই। সাম হেয়ার কাটও ছিল, আমার মনে আছে আমাকে বলতো ভাগ্যশ্রী হেয়ার কাট। তো ওইগুলো ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল, এবং আমাদের মানে আমরা একদম লাইভ এক্সাম্পল যে কতটা ইনফ্লুয়েন্সিয়াল ফিল্ম মেকিং। ঠিক সেভাবেই আমরা আমি যখন আমি যত ফিল্মস দেখেছি, রিসেন্ট বলিউডের কথা আমি বলবো না, আমি ইন্ডিয়ান ফিল্ম মেকিং নিয়ে কথা বলছি আর বলিউড নিয়ে বলছি, কারণ বলিউড সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করেছে আমাদের ইউথকে। তো যত ফিল্মই দেখেছি, ম্যাক্সিমাম ফিল্মের মধ্যে আহ, যে আদিপুরুষ ক্যারেক্টাররা বা যারা একটু এফিমিনেট ক্যারেক্টার, ওদেরকে কিন্তু খুব বিদ্রূপের সুরেই দেখানো হয়েছে। এবং আমরা জানতাম যে আমাদের একটা নর্ম হয়ে গেছিল, আমরা এভাবেই অ্যাকাস্টমড হয়ে গেছি যে দুটো পুরুষ যদি স্ক্রিনে এসে অবসিন ভাবে মানে মেয়েদের মক করে, বা ওদের ওদের যে এফিমিনেসি সেটাকে যদি একটু অতিরঞ্জিত ভাবে দেখানো হয়, হ্যাঁ, সেটা নিশ্চয়ই হাসির কিছু, সেটা নিশ্চয়ই হাসির কিছু, এটা দেখে হাসতে হবে। তো এখান থেকে কিন্তু শুরু, এবং শুধুমাত্র এমন না যে আমি বেড়ে ওঠার সময় এটা বেড়েছে। নাইনটিজ ওয়াজ আ ভেরি ডার্ক এরা, নাইনটিজ ওয়াজ ভেরি ডার্ক, কিন্তু নাইনটিজ এর আগেও দেয়ার ওয়ার ফিল্মস যেখানে লিটারালি দ্য লেজেন্ডারি অমিতাভ বচ্চন, হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? অল হ্যাঁ, গুড। তো অমিতাভ বচ্চন, হ্যাঁ হ্যাঁ, অমিতাভ বচ্চন থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টার্সরা খুব ক্যারিক্যাচারিশ ভাবে রিপ্রেজেন্ট করেছেন হিজড়াদের, ট্রান্সজেন্ডারদের এবং এলজিবিটি কিউ কমিউনিটির মেম্বারদের। রিসেন্ট পাস্টে আমরা আরো মানে খুব জঘন্য রিপ্রেজেন্ট দেখেছি ইন মুভিজ লাইক গ্র্যান্ড মাস্তি এটসেট্রা এটসেট্রা। তো দ্য থিং ইজ যে ওয়েল এন্ড ফেয়ার কোনো জিনিস নিয়ে যদি মানুষ বিনোদন পায়, সেটা যদি তার মধ্যে যদি কোনো নেতিবাচক ব্যাপার না থাকে, দ্যাটস ভেরি গুড। কাউকে নিয়ে বিদ্রুপ করা হচ্ছে, সেটাকেও স্পোর্টিংলি একটা পয়েন্ট অফ দি নেওয়া যায়, কিন্তু যখন সোসাইটির উপর ইম্প্যাক্ট পড়তে থাকে তখন নিশ্চয়ই আমাদের একটু নড়ে চড়ে বসতে হবে। তখন নিশ্চয়ই আমরা বলতে পারবো না যে জিনিসটা শুধুমাত্র বিনোদনের জন্য হয়েছে। এখানে একটু নোটিস করো ব্যাপারটা, আমি কিন্তু বলছি না যে বিনোদনের জন্য কোনো কিছু দেখানোর মধ্যে একটা কোনো রেস্ট্রিকশন বা সেন্সরশিপ থাকা উচিত না, কিন্তু একটা পয়েন্টের পর আমাদের ডেফিনেটলি ডেফিনেটলি একটা পয়েন্টের পর রিয়েলাইজ করতে হবে যে জিনিসটা যদি ইম্প্যাক্ট ফেলছে সোসাইটির ওপর বা ইমপ্রেশনেবল যে ইয়াং মাইন্ডস আছে তাদের ওপর, তখন নিশ্চয়ই আমাদের একটা লাইন ড্র করতে লাগবে, রাইট? তো কি করে সেটা হয়? সেটা হয় যখন প্যারালালি আমরা এরকম সিনেমাও এনকারেজ করি যেখানে ক্যারেক্টার্স আর রিপ্রেজেন্টেড ফর হু দে আর। যেমন একটা আলোড়ন সৃষ্টি হয়েছে আফটার দ্য মুভি আলিগড় কেম আউট। আলিগড়ের মধ্যে মনোজ বাজপেয়ী একজন খুব খুব গম্ভীর পুরুষালী একজন লোক। মনোজ বাজপেয়ীর মধ্যে যে একটা গাম্ভীর্য, হ্যাঁ, যে একটা আলাদা রকমের পুরুষত্ব, সেই গতে বাঁধা নিজের রিপ্রেজেন্টেশন থেকে বেরিয়ে এসে উনি একজন এরকম ক্যারেক্টার রিপ্রেজেন্ট করেছেন আলিগড়ে, যিনি সমকামী। তো শুধুমাত্র আলিগড় না, মার্গারিটা উইথ স্ট্র থেকে শুরু করে কাপুর এন্ড সানস। তো এই যে গ্রোথটা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং এরকম ফিল্ম যদি আমরা আমরা যদি এরকম ফিল্ম এন্ডোর্স করি, তাহলে যে চিরাচরিত রেপ্রেজেন্টেশন গুলো আছে সেগুলো ঢাকা পড়ে যাবে, এবং সেটাই হয়তো কাম। যদি বলি এখন যে এই আমাদের এলজিবিটি কিউ কমিউনিটির এই যে আপব্রিং মানে যেটা আপগ্রেডেশন হচ্ছে বা সাধারণ মানুষের কাছে এটার অ্যাকচুয়াল মিনিং পৌঁছাচ্ছে, সেখানে ফিল্মের কতটুকু ভূমিকা রয়েছে, তার সঙ্গে এটাও প্রশ্ন থাকবে তোমার কাছে যে তোমার কি মনে হয় না যে এই যে ব্যাপারটা রয়েছে যে এলজিবিটি কিউ কমিউনিটির আপগ্রেডেশনে ফিল্মের যতটা হাত রয়েছে, এলজিবিটি কিউ কমিউনিটির ডিগ্রেডেশনেও সেখানেও ততটাই হাত রয়েছে ফিল্মের? কি মতামত থাকবে তোমার? ডেফিনেটলি ডেফিনেটলি, কারণ আমাদের ভারতবর্ষে বেসিক যে ক্লাসিক্যাল যে কনস্ট্রাক্টটা আছে সেটা হলো মানে
খুব খুব সহজ ভাষায় মানে বোধগম্য ভাবে বলতে গেলে যাত্রা কালচার যেটা আছে সেটা ভীষণ প্রমিনেন্ট এন্ড যাত্রা ইজ এ বিউটিফুল থিং। আমরা যখন যাত্রা দেখতাম ছোটবেলায় খুব 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 মানে এত ট্যালেন্টের সমন্বয় জিনিসটা। এবং সেটা কিন্তু শুধুমাত্র কথার কথা না, কারণ আমরা যদি মহারাষ্ট্রে যাই সেখানে তামাশা একই জিনিস বাট উইথ এ ডিফারেন্ট নেম, তামাশা। আমরা সাউথ ইন্ডিয়াতে আরেক রকম, ঝাড়খণ্ডে আরেক রকম, তো বাংলায় আমরা বলি যাত্রা। তো যাত্রা যে কালচারটা আছে সেটার মধ্যে আমাদের সোসাইটিতে সবসময় আমরা নবরস, যে নটা রস আছে, নবরসকে খুব দাম দিয়েছি। এবং নবরসের একটা খুব মানে দু রকমের প্রয়োগ আছে। একটা হলো ক্লাসিক্যাল প্রয়োগ যেটা সাটল, রাইট? তো ক্লাসিক্যাল সাটল প্রয়োগটা কিরকম, যেমন কথাকে আমরা যখন দেখবো কথাকে কেউ ডান্স করছে, তো তখন তার আই মুভমেন্ট বা তার হ্যান্ড মুভমেন্ট সেগুলো খুব সাটল হয় এবং সেগুলো খুব মেলিফ্লুয়াস হয়, এগুলো গতে বাঁধা একটা ধারা থেকে এগুলো তোমার ইয়ে করা হয়েছে, এটাকে কি বলবো, এক্সট্রাক্ট করা হয়েছে। দ্বিতীয় প্রয়োগটা, প্রথম প্রয়োগটা ক্লাসিক্যাল, দ্বিতীয় প্রয়োগটা হলো ফোক। এবার ফোকের যে ব্যাপারটা আছে, ফোকের এসেন্স যে ভারতবর্ষে, ফোক ইজ অলওয়েজ অ্যাবাউট মানে তোমার ভাইব্রেন্ট ডিসপ্লে, মানে জিনিসটা যত না তার থেকে বেশি অ্যাম্পলিফাই করে ডিসপ্লে করা হয়। তো সেখানে কোনো নারীকে তার নারীত্বকে অনেকটা অ্যাম্পলিফাই করে দেখানো হবে, কোনো পুরুষের বীরত্বকে যত না তার থেকে বেশি ভাবেই দেখানো হবে, শুধুমাত্র অডিয়েন্স ক্যাপচার করার জন্য। কারণ সেই সময় তো ভারতবর্ষে নিশ্চয়ই তোমার লাইটিং সিস্টেম বা এই ছিল না সেই ছিল না, অভিনেতাদের ওপরই বেশিরভাগ চাপটা পড়তো যাতে ওরা দর্শকদেরকে মানে ধরে রাখতে পারে, যাতে বোর না হয় দর্শক। তো এই বিনোদন কালচারটা থেকে কিন্তু আমাদের ফিল্মস অনেকটা ড্র করে। আমরা যতই ফ্রেঞ্চ সিনেমা বা ইন্টারন্যাশনাল সিনেমা থেকে ইন্সপায়ার্ড হই না কেন, আমাদের ভারতবর্ষে আমরা কিন্তু সিটি বাজিয়ে পপকর্ন খেয়ে নেচে নেচে ফিল্ম দেখতেই বেশি পছন্দ করি, এবং সেটাই ভারতবর্ষের বিউটি। তো এখন ফিল্মের মধ্যে স্বাভাবিকভাবেই যখন আমরা হিরোকে দেখি তখন হিরোর এন্ট্রি 5টা অ্যাঙ্গেল থেকে দেখানো হয়, যেটা পৃথিবীর অন্য কোথাও তুমি পাবে না। যে একটা হিরো আসছে আর 10 দিক থেকে 10টা ক্যামেরার অ্যাঙ্গেলে সেটা দেখানো হচ্ছে, শুধুমাত্র ভারতবর্ষেই তুমি পাবে। তো যেভাবে একটা হিরোকে অতিরঞ্জিত ভাবে দেখানো হয়, একজন নায়িকাকে অতিরঞ্জিত ভাবে দেখানো হয়, ঠিক সেভাবেই কোনো অ্যাবস্ট্রাক্ট জিনিস, যেমন এই কমিউনিটির রেপ্রেজেন্টেশন, একজন আদিপুরুষ ক্যারেক্টার বা একটু এফিমিনেট ক্যারেক্টার, তাকেও সেভাবেই এক্সাজারেট করে যত না তার থেকে বেশি করেই দেখানো হচ্ছে। তো সেটার যেরকম প্লাস পয়েন্ট আছে, প্লাস পয়েন্টটা হলো ভিজিবিলিটি। মানে একজন যে জানে না হয়তো যে এরকম মানুষ এক্সিস্ট করে, সে জানলো, কিন্তু নেগেটিভ এফেক্ট হলো যে সে যে জানলো সে কিন্তু সঠিকটা জানলো না। তো যেভাবে এটা রোল প্লে করছে টুয়ার্ডস ভিজিবিলিটি, ঠিক সেভাবেই ডাউন প্লে করতেও কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে। আর বলিউডের সবচেয়ে বেশি, কারণ বলিউড হ্যাজ আ ওয়াইডার রিচ, or we can say that up to at least this point it has a huge reach। আর বলিউড দেখে আমরা সবাই বড় হয়েছি, তো বলিউডের রেপ্রেজেন্টেশনটা সত্যি ম্যাটার করে। আর যেভাবে এত বছর জিনিসগুলো হয়ে এসছে, এগুলো চেঞ্জেস, এগুলোর প্রতি চেঞ্জেস গুলো এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে। মানে যেমনটা আপগ্রেডেশনে ফিল্মের ভূমিকা রয়েছে তেমনটা ডাউনগ্রেড করার ক্ষেত্রেও কিন্তু ভূমিকা রয়েছে, এটা তুমি বলতে চাইছো? ঠিক। যেমনটা তুমি বললে যে এর আগে যখন অমিতাভ বচ্চন এরকম প্লে করছে বা গ্র্যান্ড মাস্তিতে এরকম দেখানো হচ্ছে, গ্র্যান্ড মাস্তি এসব ফিল্মে এই যে কমিউনিটিকে খুব নিচু করে দেখানো হয়েছে, সেম ভাবে কিন্তু আলিপুরের মতো যেই আলিগড় যেটা সিনেমা রয়েছে, সেই সিনেমার মতো যে সিনেমাগুলো রয়েছে তারা কিন্তু পোট্রেও করেছে এটাকে খুব সুন্দর করে। তোমার নর্মাল একটা থটের জন্য আমি বলে রাখতে চাই, আমাদের সঙ্গে কিন্তু তনুদিয়া দেখছে তোমার এই যেই শোটা রয়েছে। তনুদি কমেন্ট করেছে সবাই আলোচনাটা শেয়ার করুন, এন্ড আরেকটা কমেন্ট তনুদি করলো, যোজকের এত ভালো আয়োজন, সবাই বেশি করে ভাগ নেওয়া দরকার, প্রতিভা লাইভ লাইভ সবাই দেখে, দেখা দরকার, কমেন্ট করাও দরকার। থ্যাংক ইউ তনুদি। তনুদি কিন্তু লাস্টের দিন আর সব সবকিছুর কনক্লুশন করবে তনুদি এসে। এবার যদি তোমাকে বলি যে ত্রিপুরা, স্পেশালি অন ত্রিপুরা, কারণ অলরেডি আমরা আগে যখন দেখি নর্থ ইস্টের মধ্যে কিন্তু ইভেন অস্কার নমিনেটেড যেই ডাইরেক্টর রয়েছে বা ফিল্মও কিন্তু নর্থ ইস্টে রয়েছে। অলরেডি রিসেন্টলি 2018-এ বোধ হয় ভিলেজ রকস্টার গেল, আই থিঙ্ক, বা 2019 হবে, যেটা আসামের। তো নর্থ ইস্টের মধ্যে তার ইম্প্যাক্ট কিরকম রয়েছে ফিল্মের, তার সঙ্গে ত্রিপুরায় ফিল্মের কিরকম ইম্প্যাক্ট রয়েছে, অ্যাজ ওয়েল এস ত্রিপুরার ফিল্ম ইন্ডাস্ট্রিতে কতটুক এরকম ভার্সেটালিটি বা এলজিবিটিকিউর উপরও কাজ হয়েছে, সেটা নিয়ে তোমার কি মতামত রয়েছে?
নাকি? নর্থ ইস্টার্ন সিনেমা বা নর্থ ইস্টার্ন ভিজুয়াল মিডিয়া বা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির একটা আলাদা ধারা আছে। আমি এটা কখনোই অস্বীকার করব না যে নর্থ ইস্টার্ন ইন্ডাস্ট্রির মধ্যে খুব এটা এটা অবশ্যই অনস্বীকার্য যে খুব একটা ইনফ্লুয়েন্স বলিউডের কখনোই পড়েনি। খুব স্বতন্ত্রভাবে নর্থ ইস্টার্ন ইন্ডাস্ট্রি কিন্তু গ্রো করেছে। আর আসামিজ ফিল্ম স্পেসিফিক্যালি, তুমি বললে রিমা দাসের ভিলেজ রকস্টার্স বা আমেজ যে ফিল্মটা রিসেন্টলি রিলিজ হয়েছে, সেগুলো টেস্টিমনি যে কতটা রিচ ফিল্মস নর্থ ইস্টে, মণিপুর থেকেও খুব ভালো ভালো ফিল্মস তৈরি হয়। তো নর্থ ইস্টার্ন ফিল্মস এর আলাদা এসেন্সটা নর্থ ইস্টার্ন যারা সিটিজেন্স আছেন তারা ধরে রেখেছে, এবং তার জন্য যারা টায়ারলেসলি কাজ করছে, এফর্টলেসলি কাজ করছে, উইদাউট ইউনো কাইন্ড অফ, সো দ্যাট ইজ আ হিউজ ডিল। অ্যান্ড যারাই করছেন তাদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা এবং মানে খুব 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 অনেক অনেক বেশি অনেক 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 ধন্যবাদ। কিন্তু at the same time when we come to Tripurate we don't have an industry as such. We have an entertain, you can't say we have a film industry, we have an entertainment industry. Definitely we have an entertainment industry. And entertainment industry মধ্যে আমি যদি একটু হালকা করে ইতিহাস দেখি, তাহলে প্রথম কমার্শিয়ালি ত্রিপুরাতে যে মুভিটা রিলিজ হয়েছিল রূপান্তরে কিন্তু খুব সুন্দর, মানে আজকে যেহেতু তুমি তুললে, খুব সুন্দর একটা জিনিস দেখানো হয়েছে, শিব গৌরীর যে নাচ। এখন শিবগৌরীর নাচ আমরা সবাই, মানে অনেকে হয়তো জানে না, যারা একদম নতুন ছেলেমেয়েরা হয়তো দেখছে, তোমরা হয়তো জানো না যে শিবগৌরীর নাচটা অ্যাকচুয়ালি কি। শিবগৌরীর নাচ হলো আমাদের আগরতলাতে আমরা দেখতাম, গ্রামে গঞ্জে এখনো হয়, আগরতলাতেও এখনো হয়, খুব কম হয়, যে একটা ট্রুপ আসবে, এর মধ্যে কেন্দ্রীয় চরিত্রে থাকবে দুটো ছেলে যারা শিব এবং গৌরী সেজে নাচবে। তো সেখানে নোটিস করো যে একটা ছেলে গৌরী হয়ে নাচছে, সেই জিনিসটার মধ্যে কি কিন্তু কোনো কোনো মানে কটু ভাব নেই, সেটার মধ্যে কি কিন্তু কোনো মানে তোমার জিনিসটা কোনোভাবেই দৃষ্টিকটু না। এবং যারা শিবগৌরী নাচছেন, ঘরের বউরা, ঘরের পুরুষরা, বাচ্চারা সবাই কিন্তু প্রণাম করছেন, পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। কারণ আমরা ভারতবর্ষে অবশ্যই ইট ইজ বেসড অন দ্য ইন্ডিয়ান হেরিটেজ, যখন কেউ কোনো ক্যারেক্টার স্টেজে করে বা মানুষের লোক সমক্ষে করে, তখন সেই ক্যারেক্টারটার সাথে তার কোনো ডিফারেন্স থাকে না। তো যে গৌরী সে যে ডান্স করছে যে ছেলেটা, তার মধ্যে কিন্তু সে জানে না এলজিবিটি কিউ কি, সে জানে না যে কুয়ের আইডেন্টিটি কি, সে জানে না ক্রস ড্রেসিং কি, ট্রান্সভেস্টাইট কাদের বলে সে জানে না, কিন্তু সে একজন পুরুষ হয়ে একটা নারী চরিত্র করছে, একজন দেবীর চরিত্র করছে। তো তার মধ্যে কোনো দিন আমরা শ্লেষা দেখিনি, বাড়ির কোনো সদস্যদের সেটা নিয়ে কটূক্তি করতে শুনিনি, কাউকে সেটাকে মানে অতিরঞ্জিত ভাবে প্রকাশ করতেও কোনোদিন দেখিনি। তো রূপান্তরে কিন্তু সেই জিনিসটা, এই শিবগৌরী ডান্সটা বা এই যে কনসেপ্টটা বাহাইন্ড একটা পুরুষ লোকের নারী সাজার মধ্যে যে কোনো কোনো লজ্জা, কোনো শ্লেষা, কোনো বাধা, কোনো দ্বিধা নেই, সেই ব্যাপারটা কিন্তু রূপান্তরে দেখানো হয়েছিল। এবং পরবর্তী সময়ে একটা গ্যাপ থেকে গেছে, কোন রকম আমি দেখিনি, আমি খুব একটা নোটেবল কোনো কাজের কথা মনে পড়ছে না যেখানে এলজিবিটি কিউ কমিউনিটি রিপ্রেজেন্টেশন আছে। বাট রিসেন্টলি আমি দুর্লভ দাসের নাম বলবো, দুর্লভ দাস আর অর্ণব দা 2020-তে আমারও পরানো যাহা চাই একটা কমার্শিয়াল কাজ করেছে ওরা, খুব কমেন্ডেবল একটা কাজ, যেটার মধ্যে ওরা এলজিবিটি কিউ কমিউনিটির খুব সেন্সিটিভ একটা রিপ্রেজেন্টেশন দেখিয়েছে। তো যারা, এবং এটার যথেষ্ট প্রশংসা হয়েছে, আমি বলবো না যে কোনোখানে এটা নিয়ে সেটা কোনো কটু সমালোচনা হয়েছে বা নেগেটিভিটি। তো ত্রিপুরা হ্যাজ অলওয়েজ বিন রিলি রিলি ওয়েলকামিং মানে টুয়ার্ডস দিজ আইডেন্টিটিস। আর কখনোই জিনিসটাকে নিয়ে কোন রকম নেগেটিভিটি আমরা দেখতে পাইনি। তবে এই মুহূর্তে আমাদের কাম্য যে যারাই ভিজুয়াল মিডিয়া নিয়ে কাজ করছেন তারা আরো এগিয়ে যান এবং বিষয়টাকে নিয়ে আরো অ্যাওয়্যার হন। যদি তুমি যখন টেনে আনলি এই কথাটা, তোমাকে জিজ্ঞেস করতে হয়, মানে হরগৌরী ডান্স যেটা বললে বা শিব পার্বতীর নাচটা যেটা বললে, আমি সেখানে আমার হঠাৎ করে মনে পড়লো যে একটা টার্ম যেটাকে বলা হচ্ছে পরমেশ্বর। হ্যাঁ, যদি আচ্ছা আমি এই কথাটাই পড়ে যাচ্ছি, আমাদের একজন কমেন্ট করে একটা প্রশ্ন জানিয়েছে, আমি সেটা অনেকক্ষণ আগেই জানিয়েছিল, আমি সেটাকে একবার পুট করে নিচ্ছি।
রামেত্রিকা সাহা আমাদের যোজকের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে কাজ করছেন, এবং রামেত্রিকার প্রশ্ন হচ্ছে, ইন ইউর এক্সপিরিয়েন্স হাউ ডাজ ট্রান্সফোবিয়া ডিফার অ্যামং ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস? ভেরি বিউটিফুল কোয়েশ্চেন। আমি কি আনসার করবো এটা এখন? শিওর শিওর শিওর, তারপরে আমি প্রশ্ন করবো। আচ্ছা, ট্রান্সফোবিয়া ডেফিনেটলি মানে খুব সুন্দর কোয়েশ্চেন এটা, যে এটা অবশ্যই একটা ক্লাসিক প্রবলেম এবং ক্লাসিস্ট প্রবলেম। তো ডিফারেন্ট ক্লাস অফ পিপল আর দেয়ার ইন দ্য সোসাইটি। খুব হাই প্রোফাইল কিছু মানুষ আছেন সোসাইটিতে, অ্যাট দ্য সেম টাইম মধ্যবিত্ত মানুষও থাকেন এবং নিম্নবিত্ত, নিম্ন উচ্চবিত্ত হোয়াটএভার। তো ডিফারেন্ট ক্লাসেস অফ পিপল আর দেয়ার, এবং বিভিন্ন জায়গাতে কিন্তু ট্রান্সজেন্ডারদের ভিজিবিলিটি আলাদা। যারা গ্লোবালাইজেশনের সাথে অ্যাওয়্যার, তারা জানেন যে ভারতবর্ষের বাইরে গেলেই ট্রান্সজেন্ডারদের নিয়ে কিন্তু একটা বিশাল মাথা ব্যথা। ভারতবর্ষে ট্রান্সজেন্ডারদের দেবত্ব দেওয়া হয়, দে আর ডেইফাইড। ওদেরকে মনুষ্যত্ব থেকে দেবত্বে নিয়ে যাওয়া হয়েছে, কারণ ট্রান্সজেন্ডারদের রেফারেন্স, ইননিউমারেবল রেফারেন্সেস থ্রুআউট দ্য টেক্সট, এন্ড ওদের যে এই আলাদা ব্যাপারটা বা এই যে একটা সাহসিকতা বা ওদের মধ্যে যে বোল্ডনেসটা, সেটা কিন্তু ডেইফাই করা হয়েছে। এবং ভারতবর্ষের যারা সাবেকি মানুষ আছেন, তারা কিন্তু সেই ব্যাপারটাকে রেসপেক্ট করেন। এবং সেটা মানে আপনি মিস মিস সাহা, আপনি বিভিন্ন সোসাইটাল ক্লাসে জিনিসটাকে দেখবেন যে সেই রেসপেক্টটা কিন্তু রয়েছে। ডেফিনেটলি আমি বলবো না যে ওদের মানে এক করে নেওয়ার টেন্ডেন্সি আছে, এক করে নেওয়ার টেন্ডেন্সি এখনো তৈরি হয়নি ইনহেরেন্টলি ইন দ্য সোসাইটি। তাই ওদেরকে আইসোলেটেড ভাবেই বা ট্রান্সজেন্ডার কমিউনিটিকে আইসোলেটেড ভাবেই সোসাইটি দেখে। কিন্তু রেসপেক্টের জায়গাতে কিন্তু কোথাও খামতি নেই। ট্রান্সজেন্ডারদের কিন্তু রেসপেক্ট যথেষ্ট করা হয়, এবং এই রেসপেক্টটা কিন্তু খুব দিগন্ত বিস্তৃত। যদি আমরা একটু হাই সোসাইটিতে যাই, হাই ক্লাসে যাই, বা আমরা যদি দেখি যে উচ্চবিত্তের মানুষ যারা আছেন, বা একদম একদম যারা পশ হাই ক্লাস পিপল, তাদের মধ্যে একটা দ্বিচারিতা দেখা যায়, যে তারা হয়তো কথার কথায়, ফর দ্য সেক অফ সোসাইটাল অ্যাকসেপ্টেন্স, হয়তো ট্রান্সজেন্ডারদের নিয়ে একদম আকাশ পাতাল বলে ফেলছেন, কিন্তু বেসিক ট্রান্সফোবিয়া কিন্তু ভীষণ ডিপলি রুটেড। অ্যান্ড মানে I have seen people literally admit that they won't have any hesitation to disown if they have any transgender children. তো এটা বিরাট বড় প্রবলেম, এটা ভীষণ ডিপ রুটেড। এটা নিয়ে কথা বলতে গেলে আমার মনে হয় একটা আলাদা সেশন লাগবে। বাট দ্য জিস্ট ইজ দ্যাট দ্য ট্রান্সফোবিয়া amongst different classes do differ, খুব আলাদা হয়, এবং প্রবলেমটা খুব ডিপলি ইনগ্রেইনড বটে। বা মানে আই থিঙ্ক রামিত্রিকা তোমার প্রশ্নের উত্তর শান্তিদা অলরেডি দিয়ে দিয়েছে। এবার আমি আমার প্রশ্নে যাচ্ছি। তুমি যেহেতু শুরু করলে, আমি সেখানে অবভিয়াসলি বলতে চাই, এই যে হরগৌরী নৃত্য যেটাকে বললে, কিংবা যেটাকে বললে শিব পার্বতীর যে নাচটা হচ্ছে, সেখানে কিন্তু আমরা একটা জিনিস আমরা সবসময় জানি বা আমরা দেখি, আই থিঙ্ক আশ্বিনের শেষে বা কার্তিক মাসে পরমেশ্বরের পুজো হয়। মানে আমি ইউজুয়াল আমার মন থেকে প্রশ্নটা এলো, তাই জিজ্ঞেস করলাম। পরমেশ্বরের পুজো হয় বা পরমেশ্বর ঠাকুরের পুজো হয়, যেখানে শিব এবং পার্বতীকে একই দেহে আমরা লক্ষ্য করতে পারি। তো মানে তুমি অলরেডি সেই বিষয় নিয়ে অনেকটা জানো বা পড়ছো, বা তুমি আরো এক্সপিরিয়েন্স নিচ্ছ, সেটা নিয়ে আমার কিছু কনফিউশন আছে। মানে এটা কি আসলে ডিফাইন করছে যে দ্য ট্রান্স পার্সনস যারা আছে, যারা অলরেডি সেম বডিতে দুটো পার্সোনালিটি হোল্ড করছে, যে হয়তো বা তারা বায়োলজিক্যালি ম্যান বা ইন্টারনালি বা মেন্টালি তারা অ্যাকচুয়াল একটা ওমেন, বা অনেকে হতে পারে যে বায়োলজিক্যালি ওমেন বাট তারা অ্যাকচুয়ালি একটা ম্যান। তো এটা কি অ্যাকচুয়ালি মিন করছে এই যে ঠাকুরের যে কনসেপ্টটা রয়েছে, বা এই ব্যাপারটা, মানে আমি লিটল বিট কনফিউজ, যদি তুমি এটা ক্লিয়ার করে দাও। আমাদের ভারতবর্ষের ইতিহাসে কিন্তু প্রকৃতি আর পুরুষের যে কনসেপ্টটা, সেটা কিন্তু সাংখ্য ফিলোসফিতে আছে। মানে আমাদের ভগবত গীতা অ্যাকচুয়ালি আমি রেফারেন্স হিসেবে এখানে ইউজ করবো, বিকজ ভগবত গীতা আমরা অনেকেই জানি, যে অনেকেই মানিও, যে মানে ইট ইজ কনসিডার্ড টু বি সমস্ত বেদের যে ব্রহ্ম জিস্ট ইজ ইন দ্য ভগবত গীতা। তো ভগবত গীতার মধ্যে বিভিন্ন রকমের ফিলোসফির কথা বলা হয়,
এর মধ্যে একটা ফিলোসফি হলো সাংখ্য ফিলোসফি, দ্য সাংখ্য ফিলোসফি। তো সেখানে প্রকৃতি আর পুরুষের কনসেপ্টটা উঠে আসে। তো প্রকৃতি আর পুরুষের যে ভারতবর্ষে কনসেপ্ট, ভারত ভূমির যা কনসেপ্ট, সেটা সিম্পলি বলতে গেলে দুটোকে আমরা যে এই যে চামড়ার দেহে আমরা আছি, আমাদের এই আইডেন্টিটিটা কোনোখানি ইনহেরেন্ট না। মানে আমরা যদি সাংখ্য ফিলোসফিতে যাই, তাহলে সেখানে বলা হচ্ছে যে প্রকৃতি এবং পুরুষ দুটো এনার্জির ধরন, দুটো শক্তির ধরন, এবং দেহ বিভিন্ন টার্মস ইউজ করে ওদের এক্সপ্লেন করা হয়। তো প্রকৃতি এবং পুরুষের সংমিশ্রণে জীবন তৈরি হয়। পুরুষকে বলা হচ্ছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন টার্মস ইউজ করে বলা হচ্ছে যে পুরুষ হলো যে অবজার্ভ করছে, আর প্রকৃতি হলো যে কাণ্ড ঘটাচ্ছে, বা যে কি বলবো, যে কাণ্ড কারখানার মূলে। তো কোনো জিনিস যদি স্ট্যাগন্যান্ট থাকে সেটা পুরুষ, তার মধ্যে যখন এনার্জি আসছে তখন সেটা ফেমিনিন বা সেটা প্রকৃতি। তো টেকনিক্যালি দেখতে গেলে আমাদের সমস্ত, আমরা যারা সবাই আছি, তুমি আমি সবাই, উই আর আ মিক্সচার অফ প্রকৃতি এন্ড পুরুষ, রাইট? আর তুমি যদি সাইন্টিফিক্যালিও দেখো, তাহলে যে সেক্সুয়াল রিপ্রোডাকশন দ্যাট ডাজন্ট হ্যাপেন উইদাউট আ মেল প্যারেন্ট এন্ড আ ফিমেল প্যারেন্ট। তো একটা হ্যাঁ, তো দুটো জেন্ডারের কন্ট্রিবিউশন থেকেই জীবন সৃষ্টি হচ্ছে। তো এখন ভারতবর্ষে সেই জিনিসটাকে খুব ভিভিড ভাবে সেলিব্রেট করা হয়েছে, খুব ভিভিড ভাবে সেটাকে এক্সপ্লেন করা হয়েছে। আমরা প্রথম থেকেই দেখি মহাভারতে ইলার কথা বলা হয়েছে, বুধের কথা বলা হয়েছে, যাদের মার্কিউরিয়াল পার্সোনালিটি, যাদের জেন্ডার বা আইডেন্টিটি অলওয়েজ ফ্লুয়েড। আমরা পরবর্তী সময় আসছি তোমার অর্ধনারীশ্বরের কনসেপ্টে, হরিহরের কনসেপ্টে। হরিহর একটা খুব সুন্দর কনসেপ্ট, যেখানে ভগবান বিষ্ণু এবং ঈশ্বর মহেশ্বর মহাদেব, ওদের যে মিলন, সেটাকে একটা সোশিও পলিটিক্যাল আওতার মধ্যে মানুষ অ্যাপ্রোচ করছে বা প্রিচ করছে জিনিসটাকে। এবার এই যে ভয়টা, এই যে ট্রান্সফোবিয়া, এই যে রিলিজিয়নের সাথে হোমোসেক্সুয়ালিটির যে কনফ্লিক্টটা, এটা কোত্থেকে এলো? আমি জানি না আমাদের দর্শকরা শুনেছেন কিনা, কিন্তু তবে সারা পৃথিবীতে সোডম আর গমোরা, এই দুটো টার্ম কিন্তু বিভিন্ন কোর্ট অফ লতে ইউজ হয়েছে টু 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 ডিক্লেয়ার homosexuality or transgenders or people with, excuse me, or people with alternate sexual identities, ওদেরকে ক্রিমিনালস বা ওদের অ্যাক্টিভিটিস গুলোকে অ্যাবরিজিনাল ডিক্লেয়ার করার জন্য বিভিন্ন জায়গাতে কিন্তু এই টার্মস গুলো ইউজ হয়েছে, লট, গোমোরা এন্ড সোডমি। এখন ব্যাপার হলো যে আমাদের যে এব্রাহামিক রিলিজিয়ন্স আছে, যেমন ইসলাম এবং খ্রিস্টানিটি, জুডিজম, এই বিভিন্ন ধর্মের মধ্যে ঈশ্বরের যে করুণা, ভালোবাসা এবং কম্প্যাশন, সেগুলোকে কিন্তু খুব বেশি ভ্যালু দেওয়া হয়েছে। এবং সেখানে বলা হচ্ছে যে ঈশ্বর সর্বশক্তিমান, এবং ঈশ্বর মানুষকে ক্ষমা করতে সবসময় আগ্রহী। কিন্তু মানুষের পাপ যখন একটা লিমিটের পর ক্রস হয়ে যায়, তখন তারা কিন্তু ঈশ্বরের যে ক্রোধ বা ঈশ্বরের যে কি বলবো সেটাকে, মানে শাস্তি, সেটা ফেস করতে বাধ্য, সেটা সম্মুখীন হতে বাধ্য। সেখানেই সঞ্জীব তুমি বিভিন্ন রেফারেন্সেস পাবে টুয়ার্ডস সিটিজ কল্ড সোডম এন্ড গোমোরা, যেখানে মানুষ বিভিন্ন ধরনের অন্যায় করেছিলেন, বিভিন্ন ধরনের অন্যায় করেছিলেন, যার মধ্যে একটা অন্যায় ছিল সেক্সুয়াল ক্রাইমস। সেক্সুয়াল ক্রাইমস, তো সেক্সুয়াল ক্রাইমসটা কিরকম? সেক্সুয়াল ক্রাইম হলো যে সেখানে বলা হচ্ছে যে অপ্রকৃতিস্থ, মানে প্রাকৃতিক ভাবে যেটা মান্যতা পেয়েছে, সেই সেক্সুয়াল অ্যাক্টিভিটির বাইরে গিয়ে যখন কেউ কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি করেছে, সেটাকে বিভিন্ন ক্রাইমের মাঝখানে আরেকটা ক্রাইম হিসেবে ধরা হচ্ছে। স্পেসিফিক্যালি সেটাকে একটা ক্রাইম হিসেবে ধরা হয়নি, কিন্তু সব ক্রাইমের মধ্যে সেটাও একটা। এখন স্পেসিফিক্যালি এটাও বলা হয়নি যে কি সেক্সুয়াল অ্যাক্টিভিটি ক্রাইম, তাই কি সেটা রেপ হতে পারে, সেটা বিস্টিয়ালিটি হতে পারে, সেটা পেডোফিলিয়া হতে পারে, কিন্তু খুব ক্লিয়ারলি বলা হয়েছে কিনা সেটা নিয়ে ডিবেটস আছে। এখন সেই পার্টিকুলার ব্যাপারটাকে ইউজ করে ডিফারেন্ট কোর্ট অফ লতে, এবং পৃথিবীর তুমি বলতে পারো যে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ পপুলেশন অ্যাব্রাহামিক রিলিজিয়ন ফলো করে। তো বিভিন্ন কোর্ট অফ লতে এই পার্টিকুলার যে ভার্সেস আছে, সেগুলোকে
বিভিন্ন ভাবে এক্সপ্লেন করে লয়ার্স, রিলিজিয়াস এক্সপার্টস ম্যানিপুলেট করে হোমোসেক্সুয়ালিটি বা অল্টারনেট সেক্সুয়াল আইডেন্টিটিস কে ভুল প্রমাণিত করা বা ক্রিমিনালাইজ করার একটা ইতিহাস কিন্তু রয়েছে। সেখান থেকেই এই স্পেকুলেশনটা শুরু যে ঈশ্বর কি সেক্সুয়ালিটি বিরোধী, ঈশ্বর কি প্রেম ভালোবাসার উপর বিভেদ করেন। এবং ভারতবর্ষে যখন এই প্রশ্নটা এসছে তখন আমরা একটু স্পেকুলেটিভ হয়ে গেছি যে হ্যাঁ দেখি তো আমাদের ঈশ্বরও কি, আমাদের যে গ্রন্থগুলো আছে সেখানে কি কোথাও মেনশন আছে যে ঈশ্বর ভালোবাসা বা কামনার বিরোধী। টেকনিক্যালি ইটস নট ট্রু। ভারতবর্ষে যত গ্রন্থ আছে কোনো গ্রন্থেই হোমোসেক্সুয়ালিটি বা কোনো সেক্সুয়াল আইডেন্টিটি নিয়ে সেরে কোনো নেতিবাচক আড়ম্বর করা হয়নি। সমস্ত জায়গাতে বিভিন্ন ভাবে তুমি যদি শ্রীকৃষ্ণের মূর্তি দেখো, শ্রীকৃষ্ণ হলেন ভারতবর্ষের মানে সর্বোচ্চ পূজিত দেবতাদের মধ্যে একজন। শ্রীকৃষ্ণের যে মুদ্রা সেটাকে বলা হয় ত্রিভঙ্গ। উনি হাতে বাঁশি ধরেন এবং কোমর বাঁকা হয়ে উনি দাঁড়ান, ওনার শরীর তিনটা জায়গাতে ভাঁজ হয়, তিনটে জায়গাতে ভাঁজ হয়। সেই মুদ্রার মধ্যে কিন্তু একটা ফেমিনিন ভাব রয়েছে, একটা খুব নারী সুলভ ভাব রয়েছে এবং সেই জিনিসটা তথাকথিত পুরুষালী স্টার্ডিনেস এর থেকে কিন্তু একদম আলাদা। তো সেই ত্রিভঙ্গ ব্যাপারটা কেন সিগনিফিকেন্ট বলা হয়, এই যে উনি নিজের নিজের মধ্যে নিজের মুদ্রার মধ্যে যে এই ফাইন ডেলিকেট নারী সুলভ ব্যাপারটাকে আপন করেছেন, শুধুমাত্র এই কারণেই উনি পুরুষ শ্রেষ্ঠ। ফ্রম হিউম্যানহুড উনি দেবত্বে পৌঁছে গেছেন কারণ উনি ওনার মধ্যে এই যে বললাম আমরা প্রকৃতি পুরুষের সংমিশ্রণ, উনি ওনার প্রকৃতিটাকেও বহিঃপ্রকাশ করে সম্মান জানিয়েছেন, তাই উনি পুরুষ শ্রেষ্ঠ। বিষ্ণুর বহু অবতার আছে, বিষ্ণুর 10 অবতার আছে, কিন্তু শুধুমাত্র এবং রাম ইজ ওয়ান অফ দ্য মোস্ট রেভিয়ার্ড ক্যারেক্টার্স। রাম ওয়াজ অলসো ভেরি সেন্সিটিভ, বাট শ্রীকৃষ্ণ নিজের সমস্ত কিছুকে খুব ভালোভাবে বহিঃপ্রকাশ করতে জানতেন। নিজের পাথায় ময়ূর পাখা পরতেন, হলুদ কাপড় লাগাতেন, খুব সুন্দর মালায় নিজেকে ডেকোরেট করতেন। ওনার অনেক সখী ছিলেন, উনি সারাক্ষণ মাখন চুরি করতেন। শুধুমাত্র সেই কারণে ওনাকে পুরুষোত্তম বলা হয়, পুরুষ শ্রেষ্ঠ বলা হয়। তো ভারতবর্ষে এলে ডেফিনেটলি যদি একজন এব্রাহামিক ফিলোসফির কেউ আসেন তাহলে কালচারাল শকটা ভীষণ এভিডেন্ট। যখন ব্রিটিশার্সরা ভারতবর্ষে এসেছিলেন ওরা দেখলেন যে বিভিন্ন জায়গাতে যোনি আর লিঙ্গ পূজা হচ্ছে যেটা ডেফিনেটলি ওদের জন্য বিরাট একটা কালচারাল শক। তো আমাদের ভারতবর্ষ কখনোই নেভার শাইড অ্যাওয়ে ফ্রম এক্সপ্রেসিং ফিলোসফিজ দ্যাট আর সো বিউটিফুল, এবং নারী পুরুষের যেই সংমিশ্রণ সেটা নিয়েও কখনো দ্বিধা করেনি। এই যে একটা বরড, আমাদের যেই বরড ভয় বা এই বরড কুয়ার ফোবিয়া, সেটা কিন্তু আমাদের দেশের ইনহেরেন্ট কোনো কোয়ালিটি না। তো এবং এটা রিফ্লেক্টিভ, কারণ আজকেও 21st সেঞ্চুরিতে দাঁড়িয়েও আমরা দেখি না যে কারোর মধ্যে সেটা খুব ইনহেরেন্ট। কেউ খুব একটা নিষ্ঠুর ভাবে আমরা শুনি কোথাও মানে কুয়ের যারা আছেন তাদের প্রতি খুব একটা মানে হিংস্র লেভেলে কোনো কিছুই হয়তো আমরা শুনি না, টাচ উড, বিকজ অফ দিস। সো এই জিনিসটাকে আমাদের সবার এনকারেজ করতে হবে এবং সবার এগিয়ে নিয়ে যেতে হবে, এন্ড দ্যাট উইল হ্যাপেন বাই ডায়লগ। আমি একটা জিনিস অ্যাড করতে চাই, আমার মনে পড়েছে তাই বললাম। মহাভারতের যুদ্ধে যখন ভীষ্ম যখন শিখণ্ডিনীর কাছে বলেছিল, যখন সেটা আগে কথা বলা হয়েছিল যে উনি শুধুমাত্র শিখণ্ডিনীর সামনেই যখন আসবেন তখন নিজের অস্ত্র ত্যাগ করবেন, তো সেখানে কিন্তু শিখণ্ডিনী তার একদিনের জন্য তার যে জেন্ডার রয়েছে সেটা চেঞ্জ করে শিখণ্ডী হয়েছে এবং তারপর মাঠে নেমেছে, কারণ মহাভারতের যুদ্ধে কোনো মহিলা অ্যালাউ ছিল না বা কোনো মেয়ে যুদ্ধ চলাকালীন সময়ে সেই যুদ্ধক্ষেত্রে যেতে পারবে না। তো আমি আই থিঙ্ক সেটা আমার হঠাৎ মনে পড়েছে তাই ভাবলাম তোমাকে বলে দিই, তুমি অ্যাড করতে সুবিধা হবে। তো সেটাও আই থিঙ্ক একটা রিলেভেন্ট ইনসিডেন্ট অফ ইন্ডিয়ান ফিলোসফি অ্যান্ড কালচার। ডেফিনেটলি মহাভারতের শিখণ্ডীর এক্সাম্পলটা খুব সিগনিফিকেন্ট, কারণ ভীষ্মের যে ক্যারেক্টারটা ছিল, ভীষ্মের ক্যারেক্টারটা তোমার তুমি বলতে পারো ভীষ্ম আর শ্রীকৃষ্ণ। মহাভারত কিন্তু স্টার্টস উইথ ভীষ্মা আর এন্ড হয়, শেষ হয় এসে শ্রীকৃষ্ণ দিয়ে। ভীষ্ম ছিলেন একজন পেট্রিয়ার্ক, ওনার যে ভ্যালুস গুলো ছিল সেগুলো যজাতির যে আমরা কমপ্লেক্স, আমরা ইয়াতি কমপ্লেক্স ভাস্ট সাবজেক্ট। তো ভীষ্ম একজন এরকম পুরুষ লোক ছিলেন যে নিজের যে ভালোবাসা বা ভালো লাগাগুলো সমস্ত কিছু পরিত্যাগ করেছিলেন ওনার পিতার জন্য। তো ভীষ্মের যে ফিলোসফি
সেখান থেকে সেই ফিলোসফি থেকে শুরু করে আমরা কৃষ্ণের ফিলোসফিতে এসে মিলিত হই। কৃষ্ণের ফিলোসফি ইজ ভাস্টলি ডিফারেন্ট ফ্রম ভীষ্ম। ভীষ্ম একজন ইভেন আহ ইভেন বিশ্বকে কিন্তু মানে সেখানে মানে পুরুষত্বের একদম কোর একজন দেখানো হয়েছে, দ্য সুপ্রিম পুরুষ বা এরকম মানে বোঝানো হয়েছে যে একদম পুরুষত্বে ভরপুর, উইথ দ্য ম্যাসকুলিন বডি এন্ড অল। যুদ্ধক্ষেত্রে তার সামনে কেউ টিকতে পারে না, সেই জায়গাগুলোও কিন্তু ভীষ্মের ক্ষেত্রে পোট্রে করা হয়েছিল বা ঠিক পোট্রে ঠিক করা ঠিক ঠিক হয় ঠিক 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 ভীষ্মের এই যে পুরুষত্বটা, এই পুরুষত্বটা ভীষণ সিগনিফিকেন্ট, কারণ আমরা মহাভারতে দেখেছি যে ভীষ্মের এই পুরুষত্বটাকে বিভিন্ন জায়গাতে অ্যাডভার্টাইজ করা হচ্ছে, বিভিন্ন জায়গাতে সেটাকে নিয়ে ডিসকাশন আরো প্রসিড করা হয়েছে। ভীষ্মের পুরুষত্ব যথেষ্ট সিগনিফিকেন্ট, তুমি ঠিক বলেছ। কিন্তু সেখানে আমরা যদি একদম কন্ট্রাস্টে বসাই শ্রীকৃষ্ণের সম্পূর্ণতা, শ্রীকৃষ্ণ যখন মহাভারতে আসেন উনি ময়ূর পাখা লাগিয়ে একদম চম্পক ফুলের মালা পরে খুব ডেকোরেট হয়ে একদম এক্সট্রাভেগেন্ট ভাবে এন্ট্রি করেন মহাভারতে, এবং সেখানে উনি শ্রীকৃষ্ণের যে ফিলোসফি ছিল বিশ্বের ফিলোসফির একদম অপোজিট ছিল। বিশ্ব যেখানে নিয়ম ধরে রাখতে ভালোবাসতেন, শ্রীকৃষ্ণ সেখানে নিয়ম ভাঙতে ভালোবাসতেন। তো মহাভারত বিশ্ব বলছেন যে আমি কোনো নারীর সাথে যুদ্ধ করব না, বিশেষ করে একজন ট্রান্সজেন্ডারের সামনে তো আমি অস্ত্র তুলবই না। তো শ্রীকৃষ্ণ বলছেন যে না না, তাহলে আমি ওনাকে যুদ্ধক্ষেত্রে পাঠাবো, কারণ এটা কোনো ধর্মগ্রন্থে লেখা নেই যে একজন ট্রান্সজেন্ডার যুদ্ধক্ষেত্রে যেতে পারেন না। তো শ্রীকৃষ্ণ ডেফিনেটলি যুদ্ধে জয়ী হয়েছিলেন। কেন জয়ী হয়েছিলেন? কারণ উনি গোড়া ছিলেন না, উনি গোড়ামিকে পরিত্যাগ করেছিলেন। তো মহাভারত ইজ এ লেসন যে আমাদের গোড়ামি ত্যাগ করতে হবে ভাই, কারণ গোড়ামি যদি ধরে রাখি তাহলে আমাদের ভীষ্মের মতো হাল হবে যে বিশ্ব, না উনি সিংহাসন ত্যাগ, মানে না উনি সিংহাসন নিতে রাজি, না উনি ইচ্ছা মৃত্যু বরণ করে নিউয়ার জেনারেশনকে রাজত্ব সামলাতে দিয়ে যেতে রাজি। সেখানে কৃষ্ণ কামস এজ এ কন্ট্রাস্ট, শ্রীকৃষ্ণের ভূমিকাটাও একটু কন্ট্রাস্টিং। উনি আসেন, এসে বোঝান যে না না, তোমার গোড়ামি ত্যাগ করে তোমাকে এমব্রেস করতে হবে। তো আজকে যদি ভীষ্ম মনে না করতেন, আজকে যদি ভীষ্ম ভাবতেন যে হ্যাঁ শিখুন্ডি আমার সমান, আমার সমতায় পারদর্শী, তাহলে উনি কিন্তু অস্ত্র তুলতে দ্বিধা করতেন না এবং ভীষ্মই জিততেন। ঠিক তাই। তো বিশ্বর গোড়ামির জন্য ভীষ্ম হেরেছেন। তো ইটস এ লেসন, এটা খুব রিফ্লেক্টিভ যে আমরা আমরা যারা ভীষ্মের ফিলোসফি ফলো করব, যারা আমরা গোড়ামি ধরে রাখবো, তাদের কিন্তু ভীষ্মের মতোই গতি হবে। আর আমরা যদি শ্রীকৃষ্ণের মতো এমব্রেস করতে পারি, আমরা যদি মানে সখীদের সাথে ডান্স করতে যেতেও রাজি থাকি, আবার আমাদের সখাদের সাথে যুদ্ধ করতে যেতেও রাজি থাকি, তাহলে এই ফাইন ব্যালেন্সটা দিয়ে কিন্তু একটা বেটার সোসাইটি ক্রিয়েট হবে। মাইথোলজির সঙ্গে কিন্তু মানে আমাদের সমাজটা খুব ওতপ্রোতভাবে জড়িত, আর মাইথোলজি কিন্তু কখনোই আমাদেরকে সেটা শেখায়নি যে এই কমিউনিটি বা এলজিবিটি কিউ যারা রয়েছে বা ট্রান্স কমিউনিটি যারা রয়েছে বা অন্য সকল কমিউনিটি যারা রয়েছে তাদেরকে সম্মান না করার জন্য। কিন্তু তারপরেও কিন্তু সেখানে এই কমিউনিটি স্টিরিওটাইপ যে সোসাইটি রয়েছে যারা এই সম্পর্কে না ভেবে এই ফিলোসফি কালচারাল যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো না ভেবে তারপরেও কিন্তু কমিউনিটিকে বা সাধারণ মানুষকে উস্কাতে এবং কমিউনিটিকে খুব নিচুভাবে দেখাতে সমাজের সামনে ব্যস্ত হয়ে রয়েছে। মানে আই থিঙ্ক ঠিক আমার ঠিক মনে ঠিক হয়। ঠিক ঠিক এবার ঠিক তোমার তোমার কাছে যদি আমার প্রশ্ন থাকে যে ধরে নাও যে তুমি এরকম ধরনের যে ব্যাপারগুলো রয়েছে বা এই যে আমাদের কালচারাল এনরিচ একটা ব্যাপার রয়েছে সেগুলোকে ফিল্মের মাধ্যমে পোট্রে করার ট্রাই করছো, বা ধরে নাও নতুন কেউ এলো বা তোমার থেকে ইন্সপায়ার হচ্ছে বা তোমাদের মতো যারা ফিল্ম মেকার রয়েছে তাদের থেকে ইন্সপায়ার হয়ে নতুন কেউ একজন আসার ট্রাই করলো এবং এই জিনিসগুলোকে পোট্রে করে মানুষের মধ্যে ইম্প্যাক্ট আনার চেষ্টা করলো, তোমার কি মনে হয় সেখানে হয়তোবা তুমিও এর আগে আমি যতটুকু জানি এই ক্যারেক্টার নিয়ে কাজ করেছো, অ্যান্ড যদি যারা কাজ করবে তো কিরকম প্রবলেম সেখানে আসে এই সোসাইটির মধ্যে কাজ করতে গেলে, বা ধরে নাও কিরকম প্রবলেম আসতে পারে যে তাদেরকে তার জন্য প্রিপেয়ার থাকতে হবে মানসিক ভাবে এবং অন্যান্য দিক দিয়ে যে এরকম প্রবলেম আসতে পারে। কারণ স্টিরিওটাইপ সোসাইটি এখনো কিন্তু যতই আমরা বলি না কেন যে সোসাইটি আপগ্রেড হচ্ছে এখনো কিন্তু সেই যে তুমি যেটা বললে গোঁড়ামি, ভীষ্মের মতো কিন্তু সেই গোঁড়ামি এখনো সোসাইটি বহন করে চলছে। এখনো কিন্তু সোসাইটি মানতে নারাজ যে তারা কোনো না কোনো অংশে ভুল। তো সেই জায়গার মধ্যে তোমার কি সাজেশন থাকবে সেই আপকামিং ফিল্ম মেকার্স বা তোমাদের মতো যারা রয়েছে বা তোমার পার্সোনাল কি এক্সপিরিয়েন্স রয়েছে এইসব জিনিস যখন পোর্ট্রে করতে গেছো বা যাবে, সেখানে কি কি প্রবলেমস হতে পারে? দেখো প্রবলেম তো অনেক ধরনের।
ধরনেরই হয় অ্যাকচুয়ালি, কোনো কিছুই নিন্দার ক্রিটিসিজমের ঊর্ধ্বে না। সমস্ত কিছু আমরা সবাই সাবজেক্ট টু ক্রিটিসিজম, আর আমরা যদি কোনো কাজ সৃষ্টি করি সেটার জন্য ক্রিটিসিজম হবেই, সেটা কোয়ালিটির জন্য হোক বা আমাদের যে টপিকটা আমরা রিপ্রেজেন্ট করেছি সেটা নিয়ে যদি একটা স্টিগমা থাকে তাহলে সেটা নিয়ে ক্রিটিসিজম হবেই। কিন্তু কথা হলো যে অ্যাজ পিপল হু আর ডিলিং উইথ ভিজুয়াল মিডিয়া অ্যান্ড পিপল হু আর ওয়ার্কিং, মানে আমি সবাইকে ইনক্লুড করে বলছি, ইনক্লুডিং মানে পিপল হু আর ডুইং এনিথিং উইথ এ ক্যামেরা অর ডুইং এনিথিং অন স্টেজ, যারা মানুষের বিনোদনের জন্য কিছু করছেন, সবার একটা মৌলিক কর্তব্য হলো ভয় না পাওয়া। কারণ আমাদের ইনহেরেন্ট একটা রেসপন্সিবিলিটি আমাদের কাঁধে, যে ন্যাচারালি আমাদের চোখে যা পড়ছে, আমাদের সামনে যা হচ্ছে, সেটাকে তুলে ধরাটাই আমাদের একমাত্র মৌলিক দায়িত্ব। শুধুমাত্র জাস্ট দায়সারা ভাবে কিছু একটা ক্রিয়েট করে বসে গেলাম, সেটা কখনোই কখনোই সেটা একমাত্র মোটিভ হতে পারে না। আমাদের সবার ইনহেরেন্ট দায়িত্ব, শুধুমাত্র ফিল্ম মেকার্স না, যারা গান গাইছেন, যারা লিখছেন, একটা মৌলিক দায়িত্ব আমাদের থাকেই, যে আমাদের একটু ব্রেভ ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতে হবে। কারণ কোনো কিছুই নিন্দার ঊর্ধ্বে না, সমস্ত কিছুই আমরা যাই করব তা নিয়ে কথা হবেই। কিন্তু আমরা যদি থেমে যাই তাহলে সমাজের কোনো সেকশনেই মেসেজ রিচ হবে না। কোনো মেসেজ, পুরো এই যে কি বলবো সেটাকে, একটা ট্রান্সমিশনের যে সিস্টেমটা, আমার থেকে তোমার যে কথা, তোমার থেকে অমুকের যে একটা ট্রান্সমিশন হবে, সেটা বন্ধ হয়ে যাবে যদি আমরা হেরে যাই বা আমরা যদি থিতু হয়ে যাই। তো আমাদের মৌলিক দায়িত্ব, বা যারা ক্যামেরা হাতে তুলে নেবেন বা নিয়েছেন বা নিচ্ছেন বা নিয়ে এসেছেন, সবার মৌলিক মৌলিক দায়িত্ব হলো ক্রিটিসিজমকে স্বাগত জানিয়ে কাজ এগিয়ে যাওয়া। কোনো কিছু ক্রিটিসাইজ হয়েছে তার মানে এই না যে জিনিসটা নিয়ে আর কাজ হবে না, জিনিসটা নিয়ে আরো কাজ হোক, জিনিসটা মান্যতা পাক বা না পাক, জিনিসটা ভিজুয়াল মিডিয়াতে অ্যাটলিস্ট প্রেজেন্টেড হোক, তাহলে জিনিসটা আর্কাইভড থাকবে, তাহলে ইতিহাস জিনিসটাকে আলাদাভাবে মনে রাখবে, তাহলে হয়তো নিউয়ার জেনারেশনের কাছে আমরা একটা নতুন একটা বেটার পৃথিবী ক্রিয়েট করার প্রমিস রাখতে পারবো। অ্যাকচুয়ালি এই জায়গায় যদি ধরো কেউ ডিটারমিনেন্ট হয়ে নিজের মধ্যে ইচ্ছা শক্তি প্রবল এনে ভরপুর করে কেউ এগোলো, কোনো একটা জিনিস বানালো, ধরে নিলাম এই ভিজুয়াল মিডিয়া বা এই যে যারা ক্যামেরা নিয়ে কাজ করছে কিছু একটা করলো, তো ধরো অ্যাক্টর থাকে, প্রডিউসার থাকে, তারপর অনেকেই থাকে সেটার সঙ্গে কানেক্টেড, মিউজিক ডাইরেক্টর এন্ড অল, সবাই একসাথে কানেক্ট হয়ে একটা কালেকটিভ একটা রিপ্রেজেন্টেশন হলো একটা ফিল্ম বা কোনো একটা এমন কিছু শর্ট ফিল্ম, মিউজিক ভিডিওর কাইন্ড অফ থিংস। সেখানে যখন আমরা এরকম জিনিস, ধরো এলজিবিটি কিউর কথাই বলছি, যখন আমরা পোর্ট্রে করি, তখন কিন্তু শুধুমাত্র আমাদের সেই কাজটাকেই নিয়ে বুলি করা হয় না, সেই এলজিবিটি কিউ কমিউনিটিকে নিয়ে বুলি করা হয় না, সেখানে কিন্তু যে কাজটা করছে অ্যাজ এ অ্যাক্টর হিসাবে, অ্যাজ এ ডিরেক্টর হিসাবে, অ্যাজ এ প্রডিউসার হিসাবে, অ্যাজ এ মিউজিক ডাইরেক্টর হিসাবে, তাদেরকেও কিন্তু পার্সোনালিও বুলি করা হয়। তো সেখানে তোমার কি আইডিয়াস রয়েছে, বা তোমার এই ধরনের কাজে কিরকম তোমার কোনো এমন এক্সপিরিয়েন্স আছে কিনা, বা যারা হচ্ছে তারা কিভাবে এই বুলিটাকে অ্যাকসেপ্ট করবে বা মেন্টালি স্টেবল থাকবে এই কাজ করতে গিয়ে, তোমার কি মতামত থাকবে? দেখো, তথাকথিত ভাবে আমাদের দ্য ল অফ দ্য ল্যান্ড ইজ উইথ পিপল, আমাদের দেশের যে ইনহেরেন্ট কনস্টিটিউশনাল ল আছে, দ্যাট ইজ ফর এভরিবডি। অ্যান্ড রিসেন্টলি 2019 আই গেস ভার্ডিক্ট এসেছিল অ্যাবাউট সেকশন 377 এর স্ক্র্যাপিং। তো তারপর তো আমি মনে করি যে আমরা অনেক বেটার পজিশনে আছি টুয়ার্ডস রিপ্রেজেন্টেশন অফ এনিথিং অন মিডিয়া। এখন even right to privacy guarantees many rights to the members of the LGBTQ community and to people who are going through gender affirmation surgeries. তো সেভাবে দেখতে গেলে দেখো, কনস্টিটিউশনালি তোমাকে কেউ ক্রিটিসাইজ করতে অ্যালাউড না, বা পার পেতে পারে না তোমাকে, মানে ক্রিটিসাইজ বলতে নট ক্রিটিসাইজ, তোমাকে বা যেই এসব বুলি বিষয় করে নিয়ে কাজ বুলি করছে, করে বিউজ করে। বুলি করে পার পাওয়াটা, হ্যাঁ, ইজ নট পসিবল, ইটস নট, এখন আর পসিবলই না জিনিসটা। তো আমরা যারা এইসব বিষয় নিয়ে কাজ করেছি, বা যেমন দুর্লভ দাসের কথা বললাম, অর্ণবদার কথা বললাম, সবাই উই গট এ ফেয়ার শেয়ার অফ ক্রিটিসিজম ডেফিনেটলি। হয়তো কনসেপ্টটাকে প্রেস করা হয়েছে, কিন্তু হোমোসেক্সুয়ালিটির ব্যাপারে কিছু একটা বলা হয়েছে। কথা হলো যে সেই জিনিসগুলো এখন কিন্তু অ্যানোনিমাস হয়ে গেছে। আগে যেমন খুব আউট ইন দা ওপেন হতো, এখন অ্যানোনিমাস অ্যাকাউন্ট থেকে হয়তো মেসেজগুলো আসে। তো সেগুলো, সেই মানুষগুলোর আইডেন্টিটি রিভিল করার মতো টেন্ডেন্সি নেই, মানে ইটস এ গুড থিং, ইটস এ গুড থিং, বিকজ এই জিনিসটা যদি এখন, দেখো, আগে কুইয়ার পিপল যারা কমিউনিটির মেম্বার্স,
ওদের একটা বদ্ধ রুমের মধ্যে থেকে নিজেদের জীবনযাপন করতে হতো। আজকে ওরা আউট ইন দ্য ওপেন, যারা ওদের ক্রিটিসাইজ করছে ওদের একটা অ্যানোনিমাস অ্যাকাউন্ট থেকে ক্রিটিসাইজ করতে হচ্ছে। তো দ্য কার্ডস হ্যাভ চেঞ্জড, দ্য গেম হ্যাজ চেঞ্জড। সো নাও দ্য কার্ডস আর অল ফর a better life, human rights, and for a better system of the environment. তো সেখানে every person who is creatively involved, যারাই alternate sexual identities বা alternate gender identities নিয়ে আছেন, সবার জন্য for them the law of the land is there. তো খুব ডিরেক্টলি কেউ কোনোদিনই পার পেতে পারে না এখন কাউকে ক্রিটিসাইজ করে, বিকজ উই all of us, even people who are working in the visual media, people who are working in different professions, all of us are protected by different rights. তো সেখান থেকে দেখতে গেলে আমাদের মনে হয় এখন অ্যানোনিমাস যে যে বুলিং গুলো আসে সেগুলোকে ইগনোর করাটা ইজ ভেরি কনভিনিয়েন্ট। কারণ অ্যানোনিমাস আজ আজ অ্যানোনিমাস অ্যাকাউন্ট থেকে করছে, কাল সেটা করার সাহসও পাবেন। আশা করি মানে যারাই দেখছে বা যারা একটু হলেও ইন্সপায়ার হবে, আশা করি না নেক্সটে তাদের এমন কোনো সিচুয়েশনের সম্মুখীন হতে হবে যেটা তাদেরকে ইস্যু করছে। যারা অলরেডি এই এলজিবিটি কিউ নিয়ে কাজ করতে ইচ্ছুক, অ্যাজ এ এনজিও, অ্যাজ এ গ্রুপ অফ পিপল, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হিসেবে বা অ্যাজ ইন ভিজুয়াল মিডিয়া, তো সেখানে তোমার তাদের জন্য কি সাজেশন থাকবে? আমার সাজেশন হলো যে একটু স্টাডি করা দরকার। যখন এলজিবিটি কিউ কমিউনিটি নিয়ে কেউ কাজ করছে, স্টাডি করাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ। আমার একার পক্ষে আমি বলবো যে এত সেন্সিটিভ কাজ নিয়ে, এত সেন্সিটিভ টপিক নিয়ে কোনো কাজ হুট করে করাটা আমার একার পক্ষে সম্ভব হবে না। আমার 10টা মাথা লাগবে যারা জিনিসটার প্রতি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেই তবে জিনিসটাকে ওকে করবে। তো যারাই ভাবছেন কোনো কাজ করবেন বা কোনো কাজ করছেন বা কোনো কাজ ক্রিয়েট হয়ে গেছে, একটু প্রুফ রিডিং করান, একটু জিনিসটাকে ঘাঁটুন, একটু জিনিসটা যে আপনি বানিয়েছেন সেটা কতটা দেখুন। বিনোদনের জন্য যদি আপনি কোনো বুলশিট কাজ, সরি ফর ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ, জন্য কোনো যদি কোনো মানে দৃষ্টিকটু কাজ, কুরুচিকর কাজ করে থাকেন, আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট, বাট সোসাইটাল মেসেজের একটা আবরণের, মানে আপনি হয়তো দেখাতে চাইছেন যে আপনি কোনো সোসাইটাল মেসেজ দিচ্ছেন, সেটার আবরণে থেকে যদি আপনি কোনো কাজ করছেন তবে সেটার পেছনে যথেষ্ট রিসার্চ থাকা দরকার, সেটার পেছনে যথেষ্ট স্টাডি থাকা দরকার। যদি কাজটা তৈরি হয়ে গিয়ে থাকে সেটাকে প্রুফ রিড করান, জিনিসটা প্রেজেন্ট করা যাবে কিনা। যদি কেউ বলে যে জিনিসটা ইজ নট ওকে, দেন টক অন ইট, হ্যাভ এ কনভারসেশন অন ইট। আমি বলছি না কাজ করা বন্ধ করুন, আমি বলছি না জিনিসটাকে স্ক্র্যাপ করে দিন, বাট ডেফিনেটলি ইফ ইউ আর ডুইং সামথিং, be it on feminism, be it on LGBTQ community, be it on religious minorities or anything, do a bit of research, and that is the only thing I would like to say to people যারা ভাবছেন এটা নিয়ে কাজ করবেন বা করেছেন বা করছেন বা হয়তো পাবলিশের অপেক্ষায় রয়েছে, যে একটু ঘাটিয়ে নিন। শিওর, মানে আগে পড়াশোনা করে দেন একটু লিটল বিট নলেজ আগে নিতে হবে, যে যেহেতু এটা একটু সেন্সিটিভ টপিক এখনকার সোসাইটিতে, কারণ এখন তো এখনো মানে চেঞ্জ হয়েছে সেটা বলা মানে আমার মতে মানে এটা অসম্ভব, কারণ এখনো এমন অনেক জায়গা, অনেক সমাজের কোণা রয়েছে যেখানে এখনো মানুষ অ্যাওয়ার না সেটা নিয়ে, যার জন্য আমাদের এই প্রচেষ্টা থাকছে। তো আমার মতে একটু মানে তুমি যেটা বললে যে একটু রিসার্চ করে নেওয়া এবং তারপর কোনো না কোনো স্টেপ নেওয়া। ঠিক ঠিক ঠিক। আমরা লাস্ট প্রশ্ন নিচ্ছি, তোর আমাদের প্রশ্নের শেষ প্রিয় অনিমেষ ঘোষের তরফ থেকে প্রশ্ন, আমাদের প্রযোজকের ভাইস প্রেসিডেন্ট। আই নো দ্য কোশ্চেন ইজ লিটল কন্ট্রোভার্সিয়াল বাট স্টিল। তো ওর প্রশ্নটা হচ্ছে এরকম, যেটা স্ক্রিনের মধ্যে এখন আছে: হাউ ডু ইউ সি দ্য ওভার সেক্সুয়ালাইজেশন অফ LGBTQ community in the movies or in series in front of conservative society, which itself is restraining even the normalization of LGBTQ community? থ্যাংক ইউ, দিস কোয়েশ্চেন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমি বলবো যে এই কোয়েশ্চেনটা যে মানে আউট ইন দ্য ওপেন ডিসকাস হচ্ছে, এটা একটা বিরাট ব্যাপার। ওভার সেক্সুয়ালাইজেশন, প্রমিসকিউটি এলজিবিটিকিউ কমিউনিটির সাথে ভীষণ ভাবে টাইড আপ ইন মিডিয়া। মানে কোনো কথাই নেই, ইফ দের ইজ আ হোমোসেক্সুয়াল ক্যারেক্টার অর এফিমিনেট ক্যারেক্টার, ভিজুয়াল মিডিয়াতে দেখানো হচ্ছে দ্যাট পারসন হ্যাজ দ্য লাইসেন্স টু কাম এন্ড টাচ আদার পিপল, কনসেন্ট ছাড়া ধরছে, এই করছে সেই করছে, প্রাইভেসিকে ব্রিচ করছে। তো isn't it very painful, isn't it very painful to see and very painful to, because মানে ইটস হরিবল। যদি
এরকমটা মানুষ একটা লাইসেন্স পেয়ে গিয়ে থাকেন যে এইভাবেই দেখাবেন, এভাবেই রেপ্রেজেন্ট করবেন কমিউনিটির মানুষদের, তাহলে ভাই ভীষণ ভীষণ দুর্ভাগ্যজনক একটা কনসেপ্ট, এটা ভীষণ দুর্ভাগ্যজনক একটা লাইসেন্স। তবে আমি বলবো যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন তো অবশ্যই হচ্ছে। এট দ্য সেম টাইম দিস ইজ ফর এভরিবডি হু থিংকস যে যেভাবে দেখানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে বা ভিজুয়াল মিডিয়াতে সেভাবেই ফাংশন করছে কমিউনিটির মানুষ বা এলজিবিটি কমিউনিটি পিপল, ইটস নট ট্রু, it's not true. um, Nobody has the right to breach anybody's consent and nobody does that. কেউ এভাবে এসে যেভাবে দেখায় সিনেমার মধ্যে যে একটা লোক এসে হুটহাট টাচ করে ফেলছে, এই করছে সেই করছে, বা ওভার প্রমিসকিউটি, ওভার সেক্সুয়ালিটি, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স, নান অফ দেম আর ট্রু। আই মিন দিস ইজ ইনসেন। অ্যান্ড সেটাতে একটা চেইন রিয়াকশন তৈরি হচ্ছে। সঞ্জীব, কিভাবে চেইন রিয়াকশন তৈরি হচ্ছে? যদি একটা ইয়াং এলজিবিটি কিউ কমিউনিটির ছেলে বা মেয়ে সেটা দেখে, ওরা ভাববে সেটাই নর্মাল, এবং হয়তো সেটা ওরা নিজের জীবনে ট্রাই করতে চেষ্টা করবে, যেভাবে একটা স্ট্রেইট ছেলে তোমার সালমান খানের মতো টাওয়েল পায়ের নিচে দিয়ে নাচানাচি করছে, সেভাবে একটা এলজিবিটি কমিউনিটির একটা ইয়াং ছেলে বা মেয়ে হয়তো ভাববে যে হ্যাঁ হ্যাঁ আমি এইভাবে বিহেভ করাটাই হয়তো নর্মাল। বাট দ্যাট ইজ নট দ্য ট্রুথ। এটা একটা চেইন রিয়াকশন তৈরি করে, যে জিনিসটা দেখানো হয়েছে সেটা দেখে আরেকজন ভাবছে যে এটাই হয়তো নর্মাল, বাট দ্যাটস নট ট্রু। লেটস ড্র এ লাইন, লেটস স্টার্ট রেসপেক্টিং বাউন্ডারিজ। সবাই যাতে আমরা বাউন্ডারি রেসপেক্ট করা শুরু করি, তাহলে শুধুমাত্র ভিজুয়াল মিডিয়াতে না, ভিজুয়াল মিডিয়ার বাইরে গিয়েও আমরা হয়তো এমন একটা সোসাইটি ফ্রেম করব যেখানে রেপ্রেজেন্টেশন ইজ রেসপেক্টফুল। দেখো মানে আমি সত্যি কথা বলতে মানে আমি এটার কথাটার এগেনস্টে যেতে চাই না, কারণ সবটাই ঠিক ছিল। মানে এই যে সিনেমাতে দেখানো হচ্ছে বা যেটা ঠিক নয় সেটাও ঠিক ছিল, কিন্তু আমি এগেনস্টে জাস্ট একটা কথা বলবো। তোমার কি মনে হয় না কোথাও যে কারণ আমিও অনেক ট্রাভেল করি এবং ট্রেনে যেতে পছন্দ করি, সেখানে আহ, আছে এমন কিছু কিছু যারা আছে, যেমন ট্রান্সজেন্ডার যদি আমি ধরে থাকি, তারা নিজেদের থেকে এই জিনিসটাকে আমাদের কাছে তাদের নিজের যে সম্মান রয়েছে সেটাকে মানে নিচে নামাতে তারাই কিছু একটা হেল্প করে দিচ্ছে। মানে দেখো হিজড়া কমিউনিটির কথা বলছো, আমি জানি হিজড়া কমিউনিটির, আমরা ট্রেনে টেনে আমি নিজেও তোমার তোমার ভিকটিম হয়েছি, ভিকটিম বলবো না, মানে আমি নিজেও এক্সপিরিয়েন্স করেছি যে হিজড়া কমিউনিটির মধ্যে ওই তালি দিয়ে গাল ধরা বা এই করা, যদিও আমি আমার সেটা দিকটা একবার ক্লারিফিকেশন করি, মানে এই আমি জানি যে তারা হয়তোবা তারাও অ্যাওয়ার নাই এই ব্যাপারগুলো নিয়ে, বা তারাও সেইভাবে সাপোর্ট পায়নি নিজেরা নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য, কিন্তু তাদের এই সকল রিপ্রেজেন্টেশন যাদের, আবার কিন্তু এটাও বলা চলে যে তাদের মধ্যে অনেকেই হিজড়া কমিউনিটি না, তারা অনেক মানে ছেলেরা আছে পয়সা ইনকামের জন্য এরকম সেজে গুজে আবার চলে আসে, এরকম হয়, মানে ইউজুয়াল অনেক ধরাও পড়েছে, এরকম হয়, আর বিএফ এর হাতে অনেক ধরা পড়েছে। হ্যাঁ, তো সেই জায়গার মধ্যে হয়তোবা তারা অ্যাওয়ার না, কিন্তু এই যে অ্যাওয়ার না হয়ে যে কাজটা করছে, এটাও কোনো না কোনো জায়গায় আমার মনে হয় যে ইম্প্যাক্ট করছে সোসাইটিকে, এবং সোসাইটি মেবি তাদের এগেনস্টে কিছু একটা করার বা কিছু একটা বলার জায়গা করে দিচ্ছে, যে বলো মানে আমরা এরকম করেছি, এবার তুমি কমেন্ট করতে পারো এগেনস্টে বা ফরে। মানে তোমার কি মনে হয় না যে এমন আছে কয়েকজন বা কিছু? দেখো দেখো, আমি একটা জিনিস একটু শিওর না, আমি হয়তো একটু মিস করছি পয়েন্টটা, বাট আই থিংক এই যে হিজড়া ওয়ার্ডটা, আমি যদি ভুল করে থাকি আমাকে যে কেউ কারেক্ট করতে পারেন পার্সোনালি মেসেজ করে বা এখানে কমেন্ট করে। আই থিংক দ্য হিজড়া ওয়ার্ড ইজ ডিরাইভ ফ্রম দ্য উর্দু ওয়ার্ড অফ দ্য সেম এটামোলজি। হিজড়া শব্দটার অর্থ হলো একা, আলাদা। আর আমাদের যে মানে সংস্কৃত ওয়ার্ডটা আছে ফর দ্য সেম পিপল, ইট ইজ কিন্নর, কিমনর, মানে একটু আলাদা নর। তো কিন্নর শব্দটা আমরা কেউ ইউজ করি না, আমরা সবাই হিজড়া বলি, কারণ আমরা একটা কমিউনিটিকে বোঝাচ্ছি এখানে। ওদের হিজড়াদের যে টেন্ডেন্সি বা এই যে কালচারটা, দ্যাট ইজ বেসড অন তালি, অ্যান্ড দ্যাট ইজ বেসড অন ইয়োর এক্সট্রাভেগেন্ট ডিসপ্লে। ওদের নিজস্ব যে নিজস্বতাটাকে সেটাকে একটা বাড়িয়ে চাড়িয়ে রিপ্রেজেন্ট করার মধ্যেই ওদের একটা কালচারটা খুবই সুন্দর। আমি তোমাকে বলছি কেন জিনিসটা হয়, কেন এই ট্রেনের মধ্যে বা বিভিন্ন জায়গাতে ওরা এসে এভাবে প্রাইভেসি ব্রিচ করে বা টাচ করবে তোমাকে, সেটা কেন হচ্ছে? আমরা যখন রামায়ণ পড়ি, রামায়ণের মধ্যে খুব সুন্দর একটা সেগমেন্ট আছে যেখানে বলা হয় যখন রাম গঙ্গা পার করছিলেন, যখন ওনাকে এক্সাইল করা হয়েছিল, যখন বনবাসে পাঠানো হয়েছিল, উনি গঙ্গা পার করার সময় সবাইকে বলেছেন ঘরে যেতে।
আপনারা ঘরে আমি যান যদিও ইন্টারাপ্ট দেশবাসীদের। করছি কিছুক্ষণের জন্য। আমি এই ব্যাপারটা মানে আমরা আগেই প্ল্যান করেছিলাম যে হিজরা কিন্নের এই ব্যাপারটা নিয়ে আমরা তনুদির সাথে ডিটেইল একটা আলোচনা থাকবে, যদিও তোমারটা শুনবো। তনুদি বললো যে হিজরা ও কিন্নের দুটো দোনোটা আলাদা। তো সেটা তনুদি আমাদের ডিটেইলস ডিসকাশনে বলবে, বা তনুদির সাথে যখন আমাদের কথা হয়েছিল তনুদি বলেছিল যে যখন আসবে তখন আলাদাভাবে সেটাকে ডেসক্রাইব করবে। এবার আমি আসছি যেটা তুমি বলছিলে রামায়ণের স্টোরিটার মধ্যে। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি ওটাতে আসছি, তনুদির পয়েন্টটাই আমি লাস্টে আই উইল ট্রাই টু এস্টাবলিশ যতটুকু পারি আমি। তো রামায়ণের মধ্যে গঙ্গা পার করছেন, তখন রাম বলেছেন সবাইকে, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। তো গঙ্গা পার করতে বলা হয়েছে, সরি, গঙ্গা পার করতে যাচ্ছেন রাম। তো সবাইকে বলা হলো যে নগরবাসীদের বলা হলো ঘরে ফিরে যান। রাম 14 বছর বনবাসের পর যখন ফিরে এলেন, তখন দেখলেন যে নদীর ধারে কিছু সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে। তো উনি গিয়ে জিজ্ঞেস করলেন যে আপনারা কারা? তো ওরা বলছে যে আমরা আমরা তো কিন্নর, আমরা এখানে দাঁড়িয়েছিলাম কারণ আপনি বলেছেন, রামকে বলছে যে আপনি রাজা হিসেবে বলেছেন যে সমস্ত নারী পুরুষ ঘরে চলে যান, কিন্তু আমরা তো নারী পুরুষ কোনোটাতেই পড়ি না, তাই আমরা এখানটায় দাঁড়িয়ে রয়েছি আপনার অপেক্ষায়। এটা একটা উপকথা, খুব সুন্দর। এবং বলা হয় যে রাম খুব সেন্সিটিভ হয়ে গেছেন কথাটা শুনে, ওদের সবাইকে এমব্রেস করেছেন, জড়িয়ে ধরে বলেছেন এবার তোমরা ঘরে যাও, তোমরা আজ তোমরা যে ত্যাগটা করেছো আমার জন্য, তোমরা এতটা সময় নদীর ধারে কাটিয়েছো, তোমরা আজ দেবত্বে স্থাপিত হলে। খুব সুন্দর একটা কাহিনী। এখন এটা হলো আমাদের ভারতবর্ষের ঐতিহ্য, আমাদের ভারতবর্ষের একটা ঐতিহ্যবাহী কাহিনী। সেখান থেকে আমরা আসবো দ্য উর্দু রেপ্রেজেন্টেশন অফ দ্য ওয়ার্ড হিজরা, উইচ মিনস আইসোলেট। এখন কোথাও না কোথাও ইতিহাসে গিয়ে এই দুটো কনসেপ্টকে জড়িয়ে ফেলা হয়েছে ইন ভিজুয়াল মিডিয়া, ইন ডিফারেন্ট, মানে অপভ্রংশ, ল্যাঙ্গুয়েজের অপভ্রংশের মাধ্যমে জায়গাতে এই জিনিসটা মিক্স আপ হয়ে গেছে। কিছু মানুষ, অ্যাজ মেনশনড হিয়ার, তনুদি বলছেন যে কিছু মানুষ বাই বার্থ দে আর অ্যাকাস্টম ডিজাইন লাইক দ্যাট, কিছু মানুষ বাই চয়েস হয়। তো এই কনফ্লিক্টিং কালচারটা বিভিন্নখানে বিভিন্ন ডিবেটের সৃষ্টি করেছে। একটা পয়েন্টে গিয়ে ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়ে গেছে যে ইট ওয়াজ অ্যাবাউট ভিজিবিলিটি। যে কমিউনিটিটা এতদিন, আই এম নট ডিফারেন্সিয়েটিং, আই এম নট সেইং লেটস টক অ্যাবাউট লেটস টক অ্যাবাউট ইট, দিস হোল থিং অ্যাজ অ্যান অবজেক্টিভ থিং, যে একটা পয়েন্ট অফ টাইমের পর গিয়ে যে আইসোলেটেড পিপল ওয়ার দেয়ার, ওরা বলছিলেন যে দেখো, আমাদেরকে দেখো, আমরা আছি, আমাদের দেখো, আমরা আছি, আমাদেরকে একনলেজ করো, আমরাও তোমার সোসাইটির পার্ট। তাই ওরা তালি দিয়ে এক্সট্রাভেগেন্ট হয়ে গান গেয়ে বিভিন্ন রকমের রিচুয়ালস করে মানুষদের দৃষ্টি আকর্ষণ করতেন। কতটুকু কতটুকু মানে দুঃখের ব্যাপারটা, কতটুকু সুন্দর, একই সাথে কি সুন্দর এবং কি হাউ স্যাড ইট ইজ যে জিনিসটা ওখান থেকে শুরু হয়। এখন প্রত্যেকটা জিনিসেরই প্রোজ এন্ড কনস থাকে, তাই আস্তে 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 এই কালচারটা এরকম হয়ে গেছে, ইমবাইব হয়ে গেছে যে এই ডিসপ্লেটা এখন পার্সোনাল যে স্পেসটা, এটাকে অতিক্রম করে মানুষকে ধরা বা মানুষের গালে হাত দেওয়া, সেই জায়গাতে কখনো কখনো, আই এম নট সেইং ইটস এন অ্যাবসলিউট, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে ট্রেনে বা বাসে এই জিনিসটা হয়েছে আমাদের সাথে। আমাদের মনে কিন্তু ইতিহাসটাকে রাখতে হবে, যে এত বড় একটা ইতিহাস, এত বড় ইনভিজিবিলিটির, অদৃশ্যতার একটা ইতিহাস, যেখানে কেউ দেখার নেই, যেখানে কেউ ওদের একনলেজ করার নেই, যেখানে কনস্টিটিউশনাল কোনো রেকগনিশন নেই, যেখানে থার্ড জেন্ডার কি কেউ জানে না, এটা কি খায় না মাথায় দেয় কি করে কেউ জানে না। তো খুব দুঃখের একটা ভিভিড ইতিহাস, সেটা আমাদের মনে রাখতে হবে। সেই ব্যাপারটা মনে রেখে অবশ্যই এখন 21st সেঞ্চুরিতে 2021-এ দাঁড়িয়ে আই ডোন্ট থিঙ্ক যে খুব বেশি প্রেভেলেন্ট এই প্রবলেমটা। এখন যদি আমরা কেউ ট্রেনে বা বাসে ট্রাভেল করি, হয়তো আমাদের সেভাবে এসে কেউ ধরবে না বা কেউ টাচ করবে না, আমাদের সাথে হয়তো অতীতে হয়েছে, কিন্তু আমাদের ইতিহাসটাও তো সেরকম বড় না, সরি, সেরকম ছোট না, রাইট? খুব রিসেন্টলি আমাদের দেশে বিভিন্ন জিনিস মান্যতা পেয়েছে, খুব রিসেন্টলি ভিজিবিলিটি পেয়েছে। সেই ব্যাপারগুলো আমরা একটু মনে রেখে যদি আমরা বিভিন্ন সেকশন অফ সোসাইটির প্রতি একটু সেন্সিটিভ হতে পারি, আমার মনে হয় সবারই লাভ। কারণ জিনিসটা
খুব দুর্ভাগ্যজনক হলেও জিনিসটার মধ্যে একটা অন্যরকম সৌন্দর্য লুকিয়ে রয়েছে, একটা অন্যরকম অ্যাস্থেটিক লুকিয়ে রয়েছে, সেটাকে সম্মান করা, সেই ব্যাপারটাকে একনলেজ করা, আই থিঙ্ক দ্যাট উইল হেল্প আস ইন দ্য লং রান। হোপফুলি প্রত্যেকটা জিনিসের এত সুন্দরভাবে এত নিপুণতার সাথে আহ, এক তো মানে বাংলা শব্দ ভান্ডার আমার কাছে হয়তো নেই যতটা তোমার কাছে রয়েছে, এত সুন্দরভাবে মিলিয়ে প্রেজেন্ট করা। আমি জানি না, এখনো অব্দি সব স্পিকারের সঙ্গে কথা বলিনি, মানে এখনো অব্দি তো আমার মতে মানে এত সুন্দর করে প্রেজেন্ট করলে। কালকে যখন শুভদীপ দাস ছিল, শুভদীপ দা আমাকে বলছিল যে আমি তো ভাই বাংলা বলতে পারবো না, ইংলিশে চলে আসবে আমার ফ্লোতে, আমি তো কিছু হবে না, চলো বলে নিও। শুভদীপ দাও ইংলিশে অনেকটা টেনেছিল, বাট তুমি বাংলায় এত সুন্দরভাবে মিলিয়ে গুছিয়ে জবাব, ট্রিমেন্ডাস। মানে আমি তো আগে থেকেই ফ্যান ছিলাম, যদিও আমি জানতাম তোমার কথা, তো আমি আগে থেকে এখন তো পুরো ফ্যান যখন ইন্টারভিউ সেশন শেষ হলো। তো আলটিমেটলি টাইম না দেখে বলো, আমরা কতক্ষণ হয়েছে কথা বলতে বলতে, টাইম না দেখে? 1 ঘন্টা। তুমি টাইম দেখে বললে, উপরে কোনায় লেখা ছিল। না, দেখিনি দেখিনি দেখিনি। আচ্ছা, যাই এক হোক, ঘন্টা 10 মিনিট হয়েছে। 1 ঘন্টা 10 মিনিটের মতো হলো আমরা কথা বলছি। আমরা আমাদের প্রশ্ন ভান্ডারের সব একদম শেষে চলে এসেছি। আমাদের কাছে প্রশ্নের স্টকও নেই, যা আমরা কালেক্ট করেছিলাম বিভিন্ন জায়গা থেকে। যাদের প্রশ্ন করার ছিল ডাইরেক্টলি তারা কমেন্টে করেছে। আহ, এখন মানে আলটিমেট শেষ, সব প্রশ্নের জবাব ঠিক ঠিক ভাবে দিলে। অ্যান্ড ইয়োজকের এই কালার্স অফ রেইনবো যেটা আমাদের প্রেজেন্টেশন রয়েছে, যেটা আমাদের শুরু করা, তো সেটা নিয়ে যদি 2-1 লাইন তুমি বলতে চাও বলতে পারো। অ্যান্ড তোমার কাছে কোনো প্রেশার নেই, তোমার সব প্রশ্ন এখানেই শেষ হলো। মানে তুমি আলটিমেটলি সব জবাব দিলে, ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে মাইথোলজিকে কানেক্ট করে আমাদের ভারতের ঐতিহ্য ইতিহাসকে কিভাবে রিপ্রেজেন্ট করছে, বা এই ঐতিহ্য ইতিহাস কিভাবে এলজিবিটি কিউ কে হেল্প করছে রিপ্রেজেন্ট হওয়ার জন্য, সে ব্যাপারগুলো নিয়েও বললে। তো সেই জায়গার মধ্যে আমাদের কালার্স অফ রেইনবো নিয়ে কি বলবে? তানদি এটা তোমার জন্য আমি কমপ্লিমেন্ট দিয়েছে, তানদি তারপর তুমি বলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ তানুদি। আমার প্রণাম। তো আমি বলবো যে আমি আজই ডিসকাস করছিলাম উইথ আ কাপল অফ ফ্রেন্ডস, তোমার যোজক নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাশন করছিলাম যে এত ভালো একটা ইনিশিয়েটিভ এবং জিনিসটার প্রতি যে এই লেভেল অফ ডেডিকেশন তুমি দেখিয়েছো, এবং তোমার টিম, সমস্ত টিমকে আমার তরফ থেকে সাধুবাদ। কারণ এখন মানে এই সময়ে দাঁড়িয়ে একটা খুব বিচ্ছিরি সময়ে আমরা আছি, রাইট? মানে বেগ পার্ডন, বাট এখন প্যান্ডেমিকের যে ব্যাপারটা আছে সেটা আনতেই হয়। আমরা সবাই একটা নিবদ্ধ এনভায়রনমেন্টের মধ্যে আছি, যেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। কিন্তু তবু তার মধ্যে দাঁড়িয়ে তুমি ফর দ্য কমিউনিটি, ফর দিস মান্থ, এবং বিভিন্ন, শুধুমাত্র কালার্স অফ রেইনবো তো না, তোমরা অনেক কিছু করো এবং অনেক অনেক ইনিশিয়েটিভ তোমাদের। তো সেগুলো তোমরা যে করে চলছো, কয়েকদিন আগে তোমাদের একটা ডোনেশন, একটা চ্যারিটি ইভেন্টও হয়েছে। তো চালিয়ে যাও, চালিয়ে যাও। আমি খুব থ্যাঙ্কফুল টু দিস হোল ইনিশিয়েটিভ। তোমরা আরো এগিয়ে যাও এবং তোমরা কিছু করতে পারবে এবং কিছু করো, অবশ্যই কিছু করো, যাতে আমাদের এই রাজ্যের বা অ্যাজ এ নর্থ ইস্ট বা ইন ন্যাশনাল লেভেল ইউ গাইস গেট a lot of love and recognition. অবভিয়াসলি থ্যাংক ইউ ভেরি মাচ ফর লাভ এন্ড এফেকশন। আশা করি সঙ্গে থাকবে, কারণ তোমরা হলে পথ প্রদর্শক, এবং তোমরা যে পথে দেখাবে সেই পথেই আমরা যাব। অ্যান্ড হোপফুলি তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, তোমাদের কি বলে নৈকট্য আমাদেরকে অনেক সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করবে। অ্যাট লাস্ট, ইফ ইউ হ্যাভ এনিথিং টু গিভ ইউর ওয়ার্ডস টু দ্য অডিয়েন্স, তুমি দিতে পারো, মানে লাস্ট To অডিয়েন্সের the জন্য আমাদের। audience, টু দ্য অডিয়েন্স আমি বলবো যে ও, আমরা সবাই, আমার খুব ভাল লাগে দেখে যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ক্যাম্পে, বিভিন্ন ইনিশিয়েটিভে আমরা আহ, অনেকেই সোচ্চার হয়ে ফর ভেরিয়াস হিউম্যান রাইটস কজেস আমরা আহ, সবাই কিছু না কিছু করি, কোনো না কোনো ওপিনিয়ন রাখি। সেটা আমি সবাইকে হাত জোড় করে রিকোয়েস্ট করব, যাতে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই সীমিত না থাকে, সেটা যাতে আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও ইমপ্লাইড হয়। প্র্যাকটিক্যাল আমাদের জীবনে আমরা যদি কারো সাহায্য করতে চাই, আমরা যাতে দ্বিধা না করি। আমাদের যদি কারোর প্রতি সহানুভূতি, সিম্প্যাথি, ভালোবাসা, সৌহার্দ্যতা দেখাতে হয়, তাতে যাতে আমরা কার্পণ্য না করি, আমরা যাতে সবাইকে ভালোবাসা বিলিয়ে দিতে পারি। এবং বিশেষ করে ইন দ্য মান্থ অফ জুন, specifically for the LGBTQ community, they're living a very hard life. The people of this community are living a life of invisibility. They're living a life of a lot of hardship.
অনেক সমস্যা হয়তো জীবনে আছে, অনেক কষ্ট করে এগিয়ে যাচ্ছেন, সবার প্রতি একটু সহানুভূতি রাখবেন, একটু ভালোবাসা বিলিয়ে দেবেন। হয়তো আমি জানি খুব একটা সোজা না নিজেদের লাইফে সবাইকে এমব্রেস করে আপন করে নেওয়াটা, কিন্তু কোনো কঠিন কাজ, যে জিনিসটা সোজা না, যে জিনিসটা কঠিন, সেটা করার মধ্যেই হয়তো মনুষ্যত্ব লুকিয়ে রয়েছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব যাতে এই লেগেসিটা মেনটেন করা হয় এবং ভালোবাসা যাতে সবাইকে বিলিয়ে দেওয়া যায়। ধন্যবাদ। হোপফুলি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরাও মানে আমাদের থেকেও একটা মেসেজ থাকবে যে অ্যাটলিস্ট যার যতটুকুনি পারে, মানে 1 টাকা 2 টাকা, আমি পয়সার দিকেও যাচ্ছি না, কেউ 1 মিনিট 5 মিনিট 1 ঘন্টা, যতটুকু সময় যতটুকু পয়সা যাই দিতে পারে এই সোসাইটির জন্য, প্রত্যেকে যেন একটু হলেও এই সোসাইটিকে কিছু একটা দেয়, কারণ সোসাইটি আমাদের জন্য অনেকটাই ইম্পর্টেন্ট। আর সোসাইটি কনস্ট্যান্ট, আমরা হয়তোবা একটা নির্দিষ্ট সময়ের জন্য থাকবো, জন্ম হবে 60 70 বছর 80 বছর পর মরে যাব, সোসাইটি কিন্তু কনস্ট্যান্ট, সোসাইটি চিরকাল থাকবে, সমাজ চিরকাল থাকবে। অ্যাটলিস্ট আমার জন্য একটা ছোট্ট ইম্প্যাক্ট সোসাইটির মধ্যে থেকে যায়, মানে আমার এই 80 বছরের সময়কালে একটা মানুষকেও যদি আমি চেঞ্জ করার মানসিকতা থাকে বা চেঞ্জ যদি করতে পারি, আমার জীবন সার্থক। এই চিন্তা ভাবনা রেখে আমার মতে সবাই এগিয়ে আসা উচিত। এন্ড তুমি ছিলে আমাদের সঙ্গে, অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের সঙ্গে ছিলে, এতগুলো নলেজ দিলে আমাদেরকে, আমরা সত্যি আপ্লুত, আমরা কৃতজ্ঞ তোমার কাছে। এন্ড আমাদের বাকি এর আগেও আমাদের গেস্টরা ছিল এবং আমাদের ফিউচারেও গেস্টরা রয়েছে। সুতোবাদী থাকবে আগামীকাল, তারপর ডক্টর উদয়ন মজুমদার, নিউরোসাইকাট্রিক। দেন তারপর আমাদের লাস্ট দিনে কনক্লুশনের জন্য আমাদের সঙ্গে থাকবে তনুদি বা স্নেহা গুপ্ত রয়। তো ত্রিপুরার একটা নাম বললেই চিনে, আমি আর আলাদাভাবে চেনাতে হবে না যে কে স্নেহা গুপ্ত রয়। তো স্নেহাদি থাকবে। আমাদের টিম থেকে একটা মেসেজ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। I have get to learn so many new things. It was an amazing session. More love and power to you. To Shanmidda. Cheer up. থ্যাংক ইউ সো Thank you মাচ। very much. তো তুমি ছিলে আমাদের সঙ্গে, আশা করি আবার আমরা নেক্সটে কোনো না কোনো প্রজেক্টে একসাথে কাজ করার সুযোগ হবে। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য হ্যাপি প্রাইড মান্থ এভরিওয়ান এন্ড হ্যাপি প্রাইড মান্থ। হ্যাপি প্রাইড মান্থ।